দেখো এই যে সামারি, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এইখানে দেখো কিছু পয়েম আছে এবং আমি তোমাদেরকে যেগুলা লিখে দিব এর বাইরে সামারি থেকে তোমার আসবেই না। এই পিডিএফ থেকে সরাসরি তুমি কমন পেয়ে যাবা। এইখানের 10 মার্ক তুমি একদম পরীক্ষার হলে গিয়ে 100% কমন পাবা। ওকে, জোহান্সবার্গ চলো। বা সাউথ আফ্রিকার একটা শহর বা রাজধানী, কারণ ডিমস থেকে অনেক প্রশ্ন আসতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের ইংরেজি প্রথম পত্রের একটা মহা ক্লাসে সকলকে স্বাগতম। আজকের এই ক্লাসটাতে আমরা বেসিক্যালি দুইটা জিনিস করব। একটা হচ্ছে তোমাদের এই বোর্ড বইটার যা যা পরীক্ষাতে আসতে পারে, তোমাদের কম্প্রিহেনশন বলো, প্যাসেজ থেকে বলো, যেখান থেকে যে প্রশ্নগুলা হইতে পারে সবগুলা নিয়ে আজকে তোমাদের সাদি ভাইয়া এটা সুন্দর করে শেষ করে দিবে। এবং এই ক্লাসের বাকি যে অংশ, অর্থাৎ এই ক্লাসের যে অ্যানালাইসিসের যে অংশগুলো আছে, অর্থাৎ যে জায়গা থেকে তোমাদের যেভাবে প্রশ্ন আসবে সেইগুলা আমি তোমাদের সলভ করে দিব। তো এই একটা ক্লাস করলেই তোমার 100তে 100 প্রিপারেশন হয়ে যাবে। এবং আশা করি তোমাদের এইচএসসি পরীক্ষাতে যে এই ফার্স্ট পেপার নিয়ে ভয় আছে বা ফার্স্ট পেপারে যে তোমাদের দ্বিধাদ্বন্দ্ব আছে এ প্লাস পাবা কিনা, সেইগুলা নিয়ে তোমার সবকিছু কেটে যাবে এই একটা ওয়ান শট ক্লাস করার মাধ্যমে। তো দেখো, আমরা আজকের এই ক্লাসটাতে বেসিক্যালি প্রথমে এই রিডিং এর 60 মার্ক নিয়ে কথা বলবো, এরপরে আমরা রাইডিং এর 40 মার্ক নিয়ে কথা বলবো। এবং এই রিডিং এর মধ্যে এই যে মাল্টিপল চয়েস বলো, তারপরে হচ্ছে এই যে মাল্টিপল চয়েস বলো, শর্ট কোশ্চেন বলো, তারপরে এই যে সামারি রাইডিং বলো, এই যে জিনিসগুলো আছে যেগুলো তোমাদের এইচএসসি এর বোর্ড বই বা এই যে এই বইটা থেকে যে তোমাদের প্রশ্নগুলো আসে সেইগুলা নিয়ে তোমাদের সাদি ভাইয়া এই ক্লাসের শেষে সুন্দর করে আলোচনা করে দিবে। ওকে, তো চলো আমরা বেসিক্যালি প্রথমে আগে এই বইয়ের বাইরে তোমরা আসলে কি কি পড়বা, কেমনে পড়বা, কোন জায়গা থেকে পড়বা, এই জিনিসগুলো আগে দেখি এবং এই ক্লাসটা আগে করি। তারপরে আমরা এই পুরো বইটাকে সুন্দর করে শেষ করব, তোমাদের যতটুকু ঠিক প্রয়োজন ততটুকুই। ওকে, কারণ এই বইটার মধ্যে দেখবা বঙ্গবন্ধু রিলেটেড, তারপরে শেখ কামাল রিলেটেড অনেক কিছু তথ্য আছে যেগুলা তোমাদের আসলে প্রয়োজন না। ওইগুলা বাদ দিয়ে সবগুলা কবিতা বলো, আরো বিভিন্ন টেক্সট যেগুলো আছে সবগুলাই তোমাদের সাদি ভাইয়া এ টু জেড ধরে ধরে সবকিছু শেষ করে দিবে। তো চলো আমি আমার অংশটুকু আগে শুরু করে দিই। তো প্রথমে আমরা দেখবো যে তোমাদের প্রশ্ন প্যাটার্নটা কিভাবে হয় এবং তোমরা কোনটার জন্য কিভাবে পড়বা। তো প্রথমেই দেখো এই যে 1 নম্বরের এ, 1 নম্বরের বি, এই দুইটা অংশ অর্থাৎ তোমাদের যে প্যাসেজ বা কম্প্রিহেনশন থেকে সেখান থেকে অ্যান্সার করতে হবে। তার মানে কি দেখো, এই যে মাল্টিপল চয়েস কোশ্চেন মানে হচ্ছে প্যাসেজ থেকে এমসিকিউ কারেকশন, যেটা তোমার বোর্ড বই থেকে পড়ে এইগুলা থেকে ধারণা পাওয়া যাবে। সাদির ক্লাসটা মানে এই অংশের শেষ অংশের ক্লাসটা করলে তোমরা এটা পারবা। এবং শর্ট কোশ্চেন অ্যান্সার কিভাবে শর্ট কোশ্চেন হইতে পারে, সেগুলার অ্যান্সার কিভাবে দিতে হয়, সেইটা তোমরা ক্লাসের মধ্যে শেষের এই ক্লাসের শেষে সেগুলা জানতে পারবা বোর্ড বই পড়ার সময়। তো আমি তোমাদের কিছু টিপস শেয়ার করি যেগুলা দিয়ে তোমরা আসলে অনেক বেশি উপকৃত হবা। দেখো, তুমি যখন এই যে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন সলভ করবা তখন তোমার 1 নম্বর দক্ষতা হইলো তোমার টেক্সট বুকটার এ টু জেড তোমার হচ্ছে ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি গুলা তোমার জানা আছে কিনা, এইটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমার জানা থাকে তাইলে খুব বেশি হেল্পফুল হবে তুমি যখন মাল্টিপল চয়েস কোশ্চেন গুলা সলভ করবা। কিন্তু যখন তুমি এই যে শর্ট কোশ্চেন বা অ্যানসারিং কোশ্চেন যেগুলাতে আছে এগুলাতে আসবা, তখন তোমার কিছু ভোকাবুলারি না জানলেও তুমি বানায় লিখতে পারবা। বাট ভোকাবুলারি যদি তুমি জানো তাইলে খুব ভালোভাবে সেগুলা তুমি অ্যান্সার করতে পারবা। তার মানে কি দেখো, এই যে শর্ট কোশ্চেন যেগুলা আছে এইগুলার অ্যান্সার কিন্তু ওই প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করতে হয়। এখন এইগুলার টেকনিক কি, এইগুলার জন্য কিভাবে কি টেকনিক করতে হয়, দেখো যে কোনো একটা প্যাসেজ যখন তোমার আসবে তখন প্রথম কাজ হইলো প্রশ্ন পড়া। প্রশ্নগুলা পড়ে সেই প্রশ্ন থেকে প্যাসেজে তোমার যাওয়া। মানে বিষয়টা কি, যখন তুমি প্যাসেজটা পড়বা, এখন দেখো বারবার যখন তুমি পড়তেছো তখন তোমার টাইম কনজিউম হচ্ছে। তো তুমি প্রথমে কি পড়বা, এই এমসিকিউ আর হচ্ছে এই শর্ট কোশ্চেন প্রশ্ন পাওয়ার সাথে সাথে এই অংশটুকু আগে পড়বা। এবং পড়ার পরে এমসিকিউ এর মধ্যে যে কি ওয়ার্ডটা থাকবে, ধরো ধরো এইরকম করে তোমাকে বলা হয়েছে যে এরকম করে একটা স্পেসিফিক ধরো হাকালুকি হাউর সম্পর্কে তোমাকে বলা হয়েছে, ওকে, বা ইকোসিস্টেম সম্পর্কে তোমাকে বলা হয়েছে। এখন এই যে ইকোসিস্টেম কথাটা, এইটা হচ্ছে হাইলাইটেড ওয়ার্ড। তুমি কি করবা, ওই কথাটার নিচে একটা মার্ক করবা। কেন, যখন তুমি এই মার্কটা করে রাখবা, যখন ওই প্যাসেজের মধ্যে যাবা তখন দেখবা কি কি মার্ক করছো, ওই কিওয়ার্ড গুলা ওই প্যাসেজ থেকে তুমি দাগাবা, তাইলে দেখবা প্রশ্নের অ্যান্সার বের করতে খুবই সহজ হবে। ওকে, তো এই কাজটা তুমি মাল্টিপল চয়েস কোশ্চেন এবং শর্ট কোশ্চেনের কিওয়ার্ড গুলা দাগাবা এবং ওই কিওয়ার্ড গুলা
যখন তোমার প্যাসেজে আসবে মনে করবা অ্যান্সারটা ওই জায়গাতে আছে, এটা হলো শর্টকাট উপায়। ওকে, তো এই উপায়টা বের করে তুমি 1 এবং 2 থেকে অ্যান্সার করলে এইখানের 20-এর কমপক্ষে তুমি 18 প্লাস মার্ক পেয়ে যেতে পারো। এইখানে 18 প্লাস মার্ক তোমার পাওয়া খুব কঠিন কাজ না, বা তুমি ইজিলি এটা পেয়ে যাবা। এরপরে আসো তোমার এই যে ইনফরমেশন ট্রান্সফার বা হচ্ছে ফ্লো চার্ট। দেখো ফ্লো চার্ট তৈরি করা অত বেশি কঠিন কাজ না। হ্যাঁ, তোমরা যারা সেন্টেন্স মেকিং জানো, তোমাকে যে ক্লুটা দিচ্ছে ওই অনুসারে ফ্লো চার্ট তৈরি করা বা ওই জায়গাটা থেকে ফ্লো চার্ট তৈরি করা, এটা খুবই সহজ কাজ, এটাও তোমরা পারবা। তো এগুলো দিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এরপরে সামারি রাইটিং। সামারি রাইটিং গুলা বেসিক্যালি তোমাদের কবিতাগুলা থেকে সরাসরি আসবে, যেটা প্রত্যেকটা কবিতা তোমাদের সাদি ভাইয়া ক্লাসের শেষে তোমাদেরকে পড়ায়া দিবে এবং সেইগুলা থেকে তোমরা সরাসরি কমন পেয়ে যাবা। এরপরে দেখো উইথ ক্লুজ এবং উইথআউট ক্লুজ, এগুলা তোমাদের সরাসরি মোটামুটি তোমাদের গ্রামেটিক্যাল দক্ষতা কত তার উপর ডিপেন্ড করে এগুলা অ্যান্সার করা লাগে, এগুলা তোমরা পারবা। হ্যাঁ, তারপরে আমরা এগুলো নিয়ে কথা বলবো। এরপরে রিয়ারেঞ্জ, আমি রিয়ারেঞ্জের জন্য তোমাদের কয়েকটা দিয়ে দিব, এগুলাই প্র্যাকটিস করলে তোমরা আর তোমাদের প্রবলেম নাই, এবং এই পিডিএফটাও তোমরা পেয়ে যাবা। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম লিংক দিব, ওইখান থেকে তুমি সবকিছু পেয়ে যাবা। ওকে, ওই গ্রুপে জয়েন করলে এটা ডাউনলোড করতে পারবা। এরপরে কি দেখো এই যে ইন্টারপ্রেটিং গ্রাফ, গ্রাফ কিভাবে লিখতে হয় শর্টকাট আমরা সবগুলা দেখবো। স্টোরি রাইটিং এবং ইনফরমাল লেটার রাইটিং আমরা সবগুলা জিনিস দেখবো। ওকে, তো তারপরে এই যে আমরা প্রথমে আসি মাল্টিপল চয়েস এবং শর্ট কোশ্চেন, যেটা তোমাকে বললাম এইটার জন্য তুমি কি কি পড়বা এটা আগে তোমাদেরকে সাজেশন দেই। ওকে, এইটার জন্য কোন কোন জায়গাগুলো থেকে পড়বা। দেখো এই যে 1 নম্বরে কি আছে, দা বাংলাদেশ এই ফুটবল গার্লস, এটা তো খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইউনিট 7 লিসন 5, অর্থাৎ লিসন 5 এর ইউনিট 7 এ আছে, এইটা খুবই ভালো করে পড়বা। হ্যাঁ, এটা থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স আছে। এরপরে কি দেখো দা ফেমাস গ্রিক ফিলোসোফার, এইটা যেটা আছে লেকচার 1 এর ইউনিট 8, সেইটা খুবই ভালো করে পড়বা, এটা থেকে এটার প্রশ্নটা তোমার কমন আসতে পারে। এরপরে কি দেখো নেলসন ম্যান্ডেলা নিয়ে যেটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। নেলসন ম্যান্ডেলার যে ভাষণটা আছে, নেলসন ম্যান্ডেলাকে নিয়ে যে লেখাটা আছে, এইটা থেকে প্রশ্ন আসার চান্স তোমাদের অনেক বেশি। এটা দেখো লেকচার 2 ইউনিট 1 এর মধ্যে আছে, এইটা ভালো করে পড়বা। সাদি ভাইয়া এগুলা তোমাদেরকে পড়ায়া দিবে। ওকে, তারপরে কি দেখো এই যে ভ্যালেন্টিনা তেরস্কোভা, ওকে, তো তাদের হচ্ছে ওই যে মহাকাশে যাওয়ার বিষয়গুলা নিয়ে এইখানে লেখা আছে, এটা লিসন 3 ইউনিট 1 এ আছে। এরপরে কি দেখো মাই নেম ইজ আমেরিগো, এটা হচ্ছে ওই যে স্ট্রিট চাইল্ডকে নিয়ে যে লেখাটা আছে সেইটা, এটা কোথায় দেখো ইউনিট 4 লিসন 4 এ লেখা আছে। তারপরে কি দেখো এডুকেশন গিভ আস, এইটা হচ্ছে ইউনিট 3 লিসন 5, এইটা ইউনিট 3 লিসন 5 এর দুইটা একই জিনিস, এই দুইটা খুবই এইগুলা খুব ভালো করে দেখবা। এরপরে দেখো এটা থেকে কবিতা থেকে আমরা যদি কিছু অংশ যদি আমাদের আসে, বা কবিতাগুলা থেকে যে তোমাদের মানে সামারিগুলো আসতে পারে সেইগুলা দেখো, এইখান থেকে আমি ওগুলাও তোমাদেরকে প্রোভাইড করব যে কোন কোন জায়গাগুলো থেকে সরাসরি তুমি সামারিতে কমন পাওয়া, এটাও আমি তোমাদেরকে এই পিডিএফ এর মধ্যে দেখায় দিব। দেখো লিসন 1 এর ইউনিট 6, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো নিশাত মজুমদার, এটা হচ্ছে ইউনিট 7 লিসন 4, এইটা। ওকে, তারপরে কি দেখো দা অ্যাক্ট থিঙ্কিং ডিপলি, এটা হচ্ছে লিসন 4 ইউনিট 10, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা পড়বা। এরপর দেখো এই যে অ্যাডোলিসেন্স, অ্যাডোলিসেন্স আসার চান্স অনেক বেশি। হ্যাঁ, পরীক্ষাতে দেখা গেল অ্যাডোলিসেন্স থেকে প্রশ্ন হয়ে গেল, এটা লিসন 2 ইউনিট 9 আছে। তারপরে কি দেখো এই যে প্ল্যানেট, এই যে এগুলা সবগুলা আছে, প্লেড অফ হচ্ছে হট ফ্রেন্ডস, এই যে, তো এই সবগুলা তোমরা সুন্দর করে পড়বা, তাইলেই তোমাদের ওই যে প্যাসেজ থেকে যে প্রশ্ন কমন আসার যে বিষয়টা, ওকে, এমসিকিউ আর শর্ট কোশ্চেনের জন্য এইখান থেকে যে তোমাদের মানে বিষয়টা, ওইটা তোমরা সরাসরি কমন পেয়ে যাবে, এবং এইগুলা তোমরা এই ক্লাসের শেষে সুন্দর করে পাবা। ওকে, এটা গেল। এরপরে কি দেখো ইনফরমেশন ট্রান্সফার আর ফ্লো চার্ট, ফ্লো চার্ট গুলোর জন্য কি পড়বা, এই যে এই কয়েকটা পড়বা। এইখানে কি দেখো কল্পনা চাওলা, এই সরি এটা দা সাকসেস অফ দা হচ্ছে ড্যাশ গার্লস, এগুলা হচ্ছে ইউনিট 7 লিসন 5, মানে এগুলাও বোর্ড বই থেকে তোমরা পড়বা, বোর্ড বইয়ে। তারপরে কি দেখো বোর্ড বইয়ের ইউনিট কি বলে 9, এটা হচ্ছে লিসন 2 এর, লিসন 3 এর ইউনিট 10, এই সবগুলা জাঙ্ক ফুড নিয়ে, এ গার্লস হোয়েন এ গার্লস ম্যারিড, তারপরে এই যে এই জায়গাগুলো সেন্ট মার্টিন, তারপরে হচ্ছে ইকো ট্যুরিজম, হ্যাঁ, হিস্ট্রি অফ বেঙ্গল, এই সবগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলা থেকে তোমাদের প্রশ্ন হবে। এরপরে দেখো এইখানে দিকে আছে দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন শাট ডাউন, এটা তোমাদের আসার চান্স নাই এই বছর, তারপরেও আমরা তোমাদেরকে এটা দিয়ে রাখছি। এরপরে কি দেখো ম্যান্ডেলা নেভার লস্ট হিজ, মানে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে, মানে মোটামুটি একই জিনিস, যেটা তুমি প্যাসেজের জন্য পড়ছো সেটাও এই ফ্লো চার্টের জন্য তুমি পড়বা। ওকে, তাইলে তোমার হয়ে যাবে, মানে ওই প্যাসেজ আর ফ্লো চার্টের জন্য একই জিনিসগুলো পড়বা, আর পাশাপাশি এগুলো তুমি একটু দেখতে পারো। এটা গেল এখানকার বিষয়। ওকে, এখন দেখো এই যে সামারি, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এইখানে দেখো কিছু পয়েম আছে, এবং আমি তোমাদেরকে যেগুলা লিখে দিব এর বাইরে সামারি থেকে তোমার আসবেই না, এই পিডিএফ থেকে সরাসরি তুমি কমন পেয়ে যাবা। এইখানের 10 মার্ক
তুমি একদম পরীক্ষার হলে গিয়ে 100% কমন পাবা। ওকে, তো চলো আমরা দেখি। দেখো এইখান থেকে কি কি আছে, এই যে সবগুলা এইখানে কবিতা দেয়া আছে, আরো বিভিন্ন টাইপের জিনিসগুলা দেয়া আছে। এইখানে দেখো কবিতা, তারপরে বোর্ড বই থেকে বিভিন্ন টাইপের জিনিসগুলা দেয়া আছে। এখন আমরা দেখবো এই যে সামারি, যে 10 মার্ক তুমি সরাসরি কমন পাবা। এইখানে কি দেখো, এই যে ড্রিম, এটা কি কি বলে, ডিএইচ লরেন্সের এইটা ড্রিম কবিতা। হ্যাঁ, যেমন অল পিপল ড্রিম বাট নট ইকুয়াল, এই যে কবিতাটা আছে এটা থেকে তোমার সামারি আসবে। বিশেষ করে এই কবিতাগুলো থেকে 100% কমন আসে। হ্যাঁ, তো তোমার যদি এই কবিতাটা আসে, তুমি সামারির অ্যান্সার কি লিখে দেবা, এই যে এটা লিখে দিবা। মানে এই কয়েক লাইন তুমি যদি লেখো, তাইলে দেখবা এইখানে যত মার্ক আছে তোমাদের সামারিতে কত মার্ক আছে আমরা যদি একটু খেয়াল করি। এইখানে দেখো সামারি লেখাতে 10 মার্ক আছে। এই 10-এর মধ্যে তুমি 10 ইনশাল্লাহ পেয়ে যাবা। হ্যাঁ, এই যে তুমি যদি এই কয়েকটা, আমি যে কয়েকটা দিব, এই কয়েকটা পড়লেই 10-এ 10 পেয়ে যাবা। এই যে এটা দেখো, এটার সামারি এইটা, মানে এই যে ড্রিম কবিতা কি লরেন্সের ড্রিম কবিতা। তোমার কবিতাগুলো বুঝতে হবে না, কিচ্ছু করতে হবে না, শেষ মুহূর্তে এসে যাচ্ছে এতটুকু মুখস্থ করে নেবা, তোমার পরীক্ষাতে সরাসরি তুমি এটা দিতে পারবা। এরপরে কি দেখো, এই যে ড্রিম ল্যাংস্টন হিউজের, এই যে হোল ফাস্ট ইওর ড্রিম ইফ ফর ইট ড্রিমস ডাই, মানে তুমি ড্রিমকে শক্ত করে ধরে রাখো, যদি তোমার এটা মরে যায় তাহলে কি হবে, লাইফ ইজ এ ব্রোকেন উইন্ড। এইটার জন্য কি টাইপের দিবা, এতটুকু জাস্ট দিবা, এই যে এতটুকু। হ্যাঁ, এইটা জাস্ট মুখস্থ করে নিবা, তোমার জন্য এনাফ, আর কোনো কিছু লাগবে না। এরপরে কি দেখো, এই যে তাই স্কুল বয়ের জন্য কি, এই যে এই সামারিটা, এইটা ইম্পর্টেন্ট, এতটুকু পড়লেই হবে। দেখো কয়েকটা 4-5 লাইন, দেখো তোমাকে আমি যে কয়েকটা দিচ্ছি এর বাইরে তোমার আসবে না, এর জন্য প্রত্যেকটা লাইন তুমি মুখস্থ করবা। হ্যাঁ, কারণ 10 মার্ক তোমার দরকার। তারপরে কি দেখো, এইখানে রবার্ট হেডেনের কি আছে, উইন্টার সানডে এটা বলা আছে। হ্যাঁ, এটা থেকে দেখো কি অ্যান্সার, সেটা সুন্দর করে সামারাইজ করে দেয়া আছে, অ্যান্সার সহ তোমাদের আমি দিয়ে দিছি, এইগুলা তোমরা পড়বা। ওকে, এরপরে কি দেখো, এই যে অ্যালন, এই পুরো অংশটা, এটা অ্যালন কবিতার কি সামারাইজ এইটা। হ্যাঁ, এইটা এখান থেকে পড়বা, এইটা হইলো অ্যান্সার। ওকে, এতটুকুই তোমরা পড়বা, অথবা স্ক্রিনশট নিতে পারো। এরপরে কি দেখো, এইখানে হচ্ছে ফ্রম দ্য সেপ্টেম্বর 1399, হ্যাঁ অ্যাডেনের এইটা আসার চান্স বেশি, কারণ এখন দেশে বিভিন্ন যুদ্ধ চলতেছে। ওকে, তারপরে হচ্ছে ইন্নিস ফ্রি আইল্যান্ড, ওইটা 2019 সালে দিনাজপুর বোর্ডে আসছিল। সো এই যে ফ্রম সেপ্টেম্বর 1993, এটা যে কোনো বোর্ডে তোমার আসবে। সো এটার জন্য এই কয়েকটা লাইন সুন্দর করে মুখস্থ করবা। দেখো এগুলো আমি সুন্দর করে সাজায় দিছি যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয় এবং তোমরা জাস্ট মুখস্থ করে নিতে পারো। ওকে, এরপরে কি দেখো, এই যে দ্য লেক অফ ইন্নিস-ফ্রি আইল্যান্ড, এইটা 2019 সালে দিনাজপুর বোর্ডে চলে আসছিল। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এইটা তোমাদের এবার যে কোনো একটা বোর্ডে আমি লিখে দিব, এটা আসবেই। এটা থেকে কি দিবা, এই যে এতটুকু জাস্ট লিখবা। হ্যাঁ, দ্য পয়েট ইন্টেন্স টু গো বিয়ন্ড দ্য কি সরো অ্যান্ড হচ্ছে এরকম সবকিছু দেয়া আছে, এগুলা তোমরা জাস্ট পড়বা। তারপরে কি দেখো, এইখানে আছে কি দ্য মাইনর বার্ড, এটা কি রবার্ট ফ্রস্টের এই কবিতাটা পুরোটা এইখান থেকে সুন্দর করে তোমরা দেখবা, আর কোনো কিছু তোমার প্রয়োজন নাই। ওকে, তারপরে এই যে এইটা দেখবা, এই কয়েকটা উইলিয়াম ব্লেকের, মানে যে কবিতাগুলো আছে, এটা সামারি হচ্ছে এই এতটুকু 3-4 লাইন করে সবগুলা, মানে মোটামুটি ধরো এখানে 10 নম্বর শি ওয়ার্কস ইন বিউটি, এইটা খুবই ইম্পর্টেন্ট। এইটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো আসে, এইচএসসি 25-এ তো তোমাদের আসার চান্স অনেক বেশি, তো এটাও পড়বা। ওকে, তারপরে দেখো আই ডাইড ফর বিউটি, এমিলি ডিকেনসন, এগুলা পরীক্ষাতে আসে, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষাতে আসার মতো। তারপরে আই হ্যাভ সিন হচ্ছে বেঙ্গল ফেস, এইগুলা খুবই ইম্পর্টেন্ট। মানে তোমাদের তো অনেকগুলা বোর্ড, বিভিন্ন বোর্ডে বিভিন্ন, মনে করো প্রত্যেকটাই তোমার মুখস্থ করতে হবে, জাস্ট কোনো না কোনো বোর্ডে আসবেই এগুলা। ওকে, এরপরে এই যে এটা দেখো সামারি, এখান থেকে এটা দেখবা। তো এইখান থেকে আমি যদি তোমাকে বলি, এই যে 12টার জন্য যদি আমি 4 48 লাইনের মানে এইরকম চিন্তা করি, যে তুমি টোটাল 50 লাইন ধরো, 50 লাইন তুমি মুখস্থ করবা। 50 লাইন মুখস্থ করলে তুমি 10 মার্ক সামারি থেকে পেয়ে যাবা। মানে তুমি জাস্ট 50টা লাইন সামারির জন্য মুখস্থ করো, 10 মার্ক তুমি কমন পাবা। 50 লাইনে কি হচ্ছে, 12টা সামারি কভার হচ্ছে এবং তুমি 10 মার্ক কমন পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এখানে হচ্ছে এটা বিষয়। তো এইটা গেল। এখন হচ্ছে এই যে উইথ ক্লুজ এবং উইথআউট ক্লুজ, এইগুলা দেখো কি করবা, বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলা জাস্ট তুমি সলভ করতে পারো, এখন আর কোনো কিছু তোমার দরকার নেই। এই যে 2017 থেকে 24, এগুলা বোর্ড 17 থেকে 24, এইগুলা জাস্ট খালি তুমি সলভ করতে পারো। এইখানে দেখো, এইখানে সুন্দর করে করে দেয়া আছে গুড সিটিজেন আর ড্যাশ, এইখানে দেখো আছে কি দেয়া আছে, আইডিয়াল পিপল হু আর কি পসেসিং, এই সুন্দর করে এই জিনিসগুলা দেয়া আছে। হ্যাঁ, তো এইগুলা তোমরা সুন্দর করে করে পড়বা, তাহলেই তোমাদের জন্য এনাফ। এই যে এগুলা সুন্দর করে করে পড়বা, আর তোমাদের কোনো কিছুর প্রয়োজন নাই, প্রত্যেকটাই এইগুলা, এই কয়েকটা খালি বোর্ডের গুলা তোমরা খালি দেখবা। বোর্ডের গুলা সুন্দর করে দেখবা, তাহলেই তোমাদের আর কোনো প্রয়োজন নাই, এগুলা থেকেই এনাফ। হ্যাঁ, উইথ ক্লুজ উইথআউট ক্লুজ সবগুলাই তোমাদের এগুলা কানেক্টেড হয়ে যাবে। হ্যাঁ, এগুলা ধরো উইথ ক্লুজ আছে, এই যে এখানে উইথআউট এগুলা উইথ ক্লুজ দেয়া আছে। এরপরে দেখবা
এগুলা বিভিন্ন বোর্ডের, মানে দেখো আমি যেগুলা তোমাদের আসার মতো সেগুলা, সো আমি তোমাদের আরো একটা ক্লাস নিতে পারি যেগুলাতে এইগুলা সলভ করে করে তোমাদের আমি ক্লাসগুলা দিব, এবং সেগুলা করলেও তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, তো এগুলা আমরা এখানে সুন্দর করে দেখলাম। তারপরে দেখো এই যে উইদাউট ক্লুজের জন্য তুমি কত মানে কি কি ভাবে পড়বা। ওকে, আর তোমরা যদি চাও আমি আসলে এই সবগুলা জিনিসই সলভ করে করে পড়াবো, যাতে করে তোমাদের সুন্দর করে কভার হয়ে যায়। জাস্ট এই কয়েকটা পড়লেই তোমাদের আর কোনো কিছু লাগবে না। ওকে, এটা হচ্ছে এখানকার বিষয়। ওকে, এগুলা এখান থেকে গেল। তারপরে কি দেখো এই যে ঢাকা বোর্ডের কি কি কোনগুলো আসতে পারে সবগুলা সুন্দর করে করে এখানে দেয়া আছে, এগুলা সবগুলা দেয়া আছে, এগুলা হচ্ছে উইদাউট ক্লুজ। তোমরা জাস্ট এই কয়েকটায় প্র্যাকটিস করবা, তাইলেই তোমাদের আর কোনো কিছু লাগবে না। হ্যাঁ, এই কয়েকটায় যদি তুমি প্র্যাকটিস করো আর কোনো কিছু লাগবে না। এখন দেখো এই যে রিয়ারেঞ্জের জন্য কি কি ইম্পর্টেন্ট এইখানে দেয়া আছে, পাশাপাশি প্রত্যেকটা বোর্ডে আসা রিয়ারেঞ্জ 24 সালের কি কি আসছে সেগুলার অ্যান্সার কি সবগুলা এখানে দেয়া আছে। দেখো এই যে রিয়ারেঞ্জ গুলা সবগুলা অ্যান্সার দেওয়া আছে, এই যে 2 নম্বর। এরকম করে প্রত্যেকটা বোর্ডের রিয়ারেঞ্জ গুলা তোমরা করে প্র্যাকটিস করবা। হ্যাঁ, কোনটার পরে কি হবে না হবে সবগুলাই যদি তোমরা এরকম করে দেখতে পারো, এগুলা যদি এরকম করে দেখতে পারো, তোমাদের আর কোনো কিছু লাগবে না ইনশাল্লাহ। হ্যাঁ, এগুলা প্রত্যেকটাই তোমরা একটু করে দেখবা। রিয়ারেঞ্জ এইখানে অনেকগুলা 40টার মতো রিয়ারেঞ্জ দেওয়া আছে। প্রত্যেকটা রিয়ারেঞ্জ বোর্ডে আসা এবং বিভিন্ন ভার্সিটিতে মানে বিভিন্ন ভালো ভালো কলেজে আসা রিপিটেড প্রশ্ন বারবার, এগুলা তোমরা পড়বা। তো এইটা গেল মোটামুটি তোমাদের 60 মার্কের জন্য। হ্যাঁ, তো আমরা যদি একটু খেয়াল করি, দেখো তোমাদের যদি আমি খেয়াল করি এই জায়গাতে রিয়ারেঞ্জটা তোমাদের হচ্ছে পড়ানোর মতো আছে। দেখি আমি তোমাদের এগুলার উপরে একটা হয়তো বা ফুললি ক্লাস নিব, যে রিয়ারেঞ্জ, তারপরে হচ্ছে এই যে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে সামারি লেখা, সবগুলাই তোমাদের আমি সুন্দর করে আরেকটা ক্লাস নিয়ে নিব। আর এটা মোটামুটি ধরো তোমাদের সাজেশন প্লাস হচ্ছে ওই বোর্ড বইটা ক্লিয়ার ক্লাস, এরপরে আমরা বোর্ড বইয়ের বাইরে এই অংশটা পড়বো, অর্থাৎ 2টা পার্ট। ওকে, আর একটা পার্ট তোমরা পাবা। আর একটা দেখো এই যে কিভাবে গ্রাফ লিখতে হয়, এগুলা নিয়েও আমরা একটা সুন্দর ক্লাস করতে পারি। এইখানে দেখো এই যে কি কি তোমাদের এই যে গ্রাফগুলা এখানে দেয়া আছে, এই যে দেখো স্টোরি রাইটিং, এগুলা হচ্ছে তোমাদের মানে কিভাবে ইন্টারপ্রেট গ্রাফ, কি কি নিয়ে গ্রাফ আসতে পারে, জুলাই রেভুলেশন, তারপরে এই যে এগুলা অ্যালোকেশন অফ ডেইলি অ্যাক্টিভিটিস, এইগুলা নিয়ে তোমাদের আসতে পারে প্রত্যেকটা। এইখান থেকে তোমরা এই 10টা 11টা পড়লেই এনাফ। এরপরে কি দেখো স্টোরি রাইটিং কি কি ভাবে লিখতে হয়। হুম, 2 টাইপের স্টোরি থাকে, যেগুলার এন্ডিং ফিক্সড হবে, আর কোনগুলা স্টোরি কি এন্ডিং ফিক্সড হবে না। যেগুলার ফিক্সড হবে সেগুলা তোমাকে জেনে এসে পড়তে হবে, আর যেগুলা ফিক্সড না ওগুলা তুমি বানায়া লিখতে পারো, এমন টাইপের স্টোরি তোমাদের আসতে পারে। এই যে দেখো এইখানে যেগুলা হচ্ছে মানে যেগুলা হচ্ছে কি বলে কি বলে এখানে কি বলা আছে, এক্সাম্পল দা মানে এই 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 যে যেগুলা হচ্ছে এসব টাইপের আছে, মানে এগুলা তোমার হচ্ছে ফিনিশিং জানতে হবে। হ্যাঁ, মানে এগুলা সত্য স্টোরি গুলাই তোমাকে দিতে হবে, এই কয়েকটা যেগুলো আছে। আর এইখানে যেগুলো আছে ইমাজিনের, এগুলা তুমি নিজের মতো করে বানায়া বানায়া লিখতে পারো। তো এইগুলা হচ্ছে এই কয়েকটা স্টোরি তুমি যদি পড়ো, তাইলেই তোমাদের আর কোনো কিছু লাগবে না। ওকে, এটা গেল। তারপরে হচ্ছে ইনফরমাল লেটারের মধ্যে দেখো এই যে এই কয়েকটা ইনফরমাল লেটার লিখবা। হ্যাঁ, এই কয়েকটা যদি তুমি পড়ো ইনফরমাল লেটার, এই যে এইখানে দেখো 8টা, এবং এইগুলোর জন্য আমি তোমাদের একটা মানে ফরম্যাট দিব, এবং প্রত্যেকটার অ্যান্সারও এই ভিডিওর শেষে তোমাদের থাকবে। ওকে, দেখো এই যে এটা হলো পুরো ফরম্যাট, এইটা হলো পুরো ফরম্যাট, কি ফরম্যাটে তুমি লিখবা, এইটা পুরো ফরম্যাট, এই ফরম্যাটটাতে তুমি লিখতে পারো। যেমন দেখো এই যে ইনফরমাল লেটার লেখার নিয়ম কি, এই যে ধানমন্ডি ঢাকা, প্রথমে তুমি হচ্ছে হেডিং দিলা বা তোমার ঠিকানাগুলা দিলা, তারপরে তুমি কাউকে সম্বোধন করতেছো, তারপরে এই জায়গাতে বেসিক শুরুটা করার পরে কিছু ইনফরমেশন দিচ্ছ, দেওয়ার পরে দেখো এই যে ফিনিশিং যে তথ্য বা সমাপ্তিতে কি কি লিখবা সেই জিনিসগুলো এখানে সুন্দর করে দেয়া আছে। তারপরে সিগনেচার, এরপরে খামটা তুমি ম্যান্ডেটরি দিবা। হ্যাঁ, আর খাতার এই সাইড এবং এই সাইড, 2 সাইড, মানে তুমি যাতে হচ্ছে মানে টিচার যাতে খাতা এইভাবে মেলায় দেখতে পারে, এটা করলে ভালো হয়, না করলেও কোনো সমস্যা হয় না। ওকে, খামটা কিভাবে লিখতে হয় দেখো, এই যে ফ্রম, যে আসলে পাঠাচ্ছে তার ঠিকানা, টু যাকে পাঠাবে যে ঠিকানায় পাঠাবে তার ঠিকানা হচ্ছে এই জায়গাতে। ওকে, এটা হলো খাম লেখার নিয়ম। তারপরে দেখো এই যে এখানে প্রত্যেকটা যেগুলা পরীক্ষাতে আসার মতো সবগুলার অ্যান্সার এবং সবগুলার দেয়া আছে, আর খামটা দেওয়া হয়নি, কারণ খামের প্রত্যেকটাতে তোমরা একই স্টাইলে খামগুলা দিবা। ওকে, তো এইগুলা তোমরা এখান থেকে পড়ে নিবা, এইখানে যতগুলাই আছে এগুলা পড়ে নিবা। এরপরে আসে হচ্ছে ইনফরমাল লেটারে হচ্ছে 10 মার্ক। দেখো কি কি নিয়ে, এইখানে এই 10টা যদি তোমরা পড়ো ইনফরমাল লেটার, তাইলেই তোমাদের আর লাগবে না। এইখানে মোটামুটি ইনফরমাল লেটার গুলা এইভাবে তোমাদের হয়ে গেল। ওকে, তো এই কয়েকটা ইনফরমাল লেটারের মানে কোনো কিছুর প্রয়োজন নাই, জাস্ট হচ্ছে ডিআর অমুক দিয়ে তুমি হচ্ছে জাস্ট তাকে লিখবে, শেষ করে দিবে, এতটুকুই। আর তোমার ফর্মাল লেটারের মতো যেমন এই যে এগুলা মেইনটেইন করা লাগে এমন কিছু লাগে না। সো ইনফরমাল লেটার গুলা এভাবে তোমরা জাস্ট লিখবা, তাহলেই তোমার আর কোনো কিছু লাগবে না। হ্যাঁ,
এই যে এইখানে দেখো, এই যে এইগুলা ইনফর্মাল লেটার লেখার নিয়ম, হ্যাঁ। আর এই যে এখন যেগুলো আমরা দেখছি এগুলা হচ্ছে ইনফর্মাল লেখার নিয়ম, মানে খামটামে এগুলা দিবা। আর এই যে এইখানে কিছু কিছু আছে যেগুলো দেখবা এই যে ফর্মাল লেটার টাইপের জিনিস আছে, দেখো এই যে এগুলো হচ্ছে ইনফর্মাল লেটার এই সবগুলো হচ্ছে ইনফর্মাল লেটার। ওকে, ওই কয়েকটা তোমরা এই কয়েকটা ইনফর্মাল লেটার পড়লেই তোমাদের আর আর কি কোনো কিছু লাগবে না। সো এইটা গেল আমাদের একটা শর্টকাট মোটামুটি সাজেশন টাইপের একটা ওভারভিউ। এই পিডিএফটা আমি তোমাদেরকে দিব, এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ আছে সেটা। আর এখন আমরা ক্লাস করব হচ্ছে এই পুরো বইটার, মানে আমাদের যে এই যে মেইন যে বইটা আছে, হ্যাঁ, এই মেইন বইটার আমরা এখন সুন্দর করে ক্লাসগুলো দেখব। এই বইটার যে যে জায়গাগুলো তোমাদের ইম্পর্টেন্ট বা যে জায়গাগুলো তোমাদের গুরুত্বপূর্ণ, এই ক্লাসটা থেকেই তোমরা এই জিনিসগুলো সুন্দর করে এখন জানতে পারবা। এই পুরো ক্লাসটা এখন শুরু হচ্ছে, মানে এই একটা ক্লাসের মধ্যেই তাইলে তোমরা কি পাইলা, এই জিনিসটা, এই সাবজেক্টটা পুরোটা পাচ্ছ, এই সাবজেক্টের যা যা প্রয়োজন সবকিছু, এবং সাজেশন তো পাইলাই। সো এখন আমাদের ওই ক্লাসটা শুরু হয়ে যাবে, মানে তোমাদের এখন টেক্সট বুকের ক্লাসটা শুরু হয়ে যাবে। তো টেক্সট বই থেকে আমাদের কয়েকটা জিনিস আমাদের পড়া লাগবে না, কারণ আপনাদের জানেন যে বই চেঞ্জ হয়েছে, এবং বই চেঞ্জ হওয়ার পরে কিছু কিছু জিনিস বই থেকে বাদ দেওয়া হয়েছে। তো যে সকল জিনিস বাদ দেওয়া হয়েছে ওগুলা আপনার প্রশ্নের আসার সম্ভাবনা জিরো, মাইনাস -10%, -100% এরকম দিয়ে দেন, কিন্তু আসার সম্ভাবনা নাই। যেমন স্বাধীন মার্চের ভাষণ, তারপরে শেখ কামাল, ঠিক আছে, এইসব আসবে না এবছর, ওগুলো আমরা বাদ দিব। এমসিডিবিতে এখনো পুরাতন বই আছে, আচ্ছা এটা পড়ার দরকার নাই এবছর। অন্য বছর আমরা খুব গুরুত্ব দিয়ে পড়ি, এবছর আমরা মোটেও পড়বো না। কিন্তু আমরা দেখবো হচ্ছে কি, নেলসন ম্যান্ডেলার স্পিচটা দেখবো। তো স্পিচটা আপনারা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? একটু জানান তো আমাকে। আচ্ছা এই এখন মনে হয় একটু ঠিক আছে। তো এইটা হচ্ছে জোহান্সবার্গ বা সাউথ আফ্রিকার একটা শহর বা রাজধানী। সেখানে কি বলেছে, এটা রয়টার্স এর প্রতিবেদন। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য shackles অফ অ্যাপার্থিয়েড টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। তাহলে এই লাইনটা যদি আমরা একটা লাইন আমরা যদি একটু ভালো করে পড়ি এই লাইনটা, তাহলে বলতে পারি যে কি, যে নেলসন ম্যান্ডেলা কি করছেন, তিনি যে অ্যাপার্থিয়েড রেসিয়াল ডিসক্রিমিনেশন ছিল কোথাকার, সাউথ আফ্রিকার, অ্যাপার্থিয়েড বা জাতিগত বৈষম্য যেখানে ছিল, মাল্টি রেশিয়াল ডেমোক্রেসিতে নিয়ে আসেন কোথায়, সাউথ আফ্রিকায়। মানে সাউথ আফ্রিকায় রেশিয়াল ডেমোক্রেসি, সরি, অ্যাপার্থিয়েড মানে বোঝায় যে সাদা কালোর যে বিভেদটা, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গ দুই শ্রেণী মানুষ কি করে, যে বৈষম্যটা করে এক শ্রেণীর বিরুদ্ধে আরেক শ্রেণী, সেটা কি, সেটা হচ্ছে আমার অ্যাপার্থিয়েড বা জাতি বৈষম্য। এটা শুধুমাত্র সাদা কালোর উপর নির্ভরশীল এমন না, এটা হইতে পারে যে মনে করেন আমরা কয়েকটা জাতি বসবাস করি একসাথে, এক জাতি যদি আরেক জাতি, মনে করেন বাঙালি জাতি আর আরেকটা জাতি কি, উম পশতু জাতি, ঠিক আছে, পশতুনের যে জাতিটা, পশতু জাতি একসাথে বসবাস করতেছি। এই যে একসাথে বসবাস করতেছি, তারা যদি আমাদের উপরে অন্যায় করে বা আমাদের কোনো সুযোগ সুবিধা কম দেয়, সেটা অ্যাপার্থিয়েড হবে। যেমন 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল, কিসের বিরুদ্ধে হয়েছিল, জাতি বৈষম্যের কারণে হয়েছিল। দুই দেশের মানুষ কি করে, একজন আরেকজনের উপরে আমার বৈষম্য করতেছে, বা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে বৈষম্য করতেছে। এইটাও কিন্তু এক প্রকার অ্যাপার্থিয়েড। তাহলে অ্যাপার্থিয়েড হওয়ার জন্য যে আপনার সাদা কালো হইতে হবে, বা এই যে আমি এখন কালো হয়ে গেছি আমার উপর অ্যাপার্থিয়েট করবেন, এমন না, ঠিক আছে। As an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world, তো উনি কি করছেন, উনি হচ্ছেন আইকন অফ পিস বা শান্তির প্রতীক, and reconciliation who came to embody the struggle for justice around the world। তাই সে আসছে কিসের জন্য, সারা পৃথিবীতে ন্যায়ের প্রতীক হিসেবে বা সংগ্রামের প্রতীক হিসেবে এসেছেন। Imprisoned for nearly 3 decades, his fight against white minority rule, Mandela never lost his resolve to fight for his people's emancipation। মানে উনি কত বছর ধরে জেল খাটছেন, 30 বছর ধরে জেল খাটার পরেও, প্রায় 30 বছর ধরে জেল খাটার পরেও ওনার দেশের মানুষের জন্য বা দেশের জন্য ফাইট করার যে মানসিকতা, লড়াই করার যে মানসিকতা, সেটা পরিবর্তন হয় নাই। He was determined to bring down apartheid while avoiding a civil war।
সিভিল ওয়ার। তিনি কি করতেছিলেন? তিনি একাধারে চেষ্টা করতেছিলেন যাতে অ্যাপার্থিড যে জাতিগত বৈষম্যটা আছে ওইটা দূর হয়, এবং সাথে কি হয়, সাথে দেশের মধ্যে কোনো গৃহযুদ্ধ না লাগে। His prestige and charisma helped him win the support of the world. এই লাইনটা মনে হয় একটু ক্লিয়ার। সো সে বলতেছে, আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড ইটস অল ইটস ম্যানিফেস্টেশন। মানে নেলসন ম্যান্ডেলা বলতেছেন যে আমি জাতিগত বৈষম্য এবং এইটা থেকে উৎপন্ন সকল প্রকারের বৈষম্য কি করি, ঘৃণা করি। আই হ্যাভ ফাইট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি সারা জীবন এটার বিরুদ্ধে প্রতিরোধ করেছি, সংগ্রাম করেছি, অ্যান্ড আই উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994. তো আপনারা কি এরকম প্রত্যেকটা লাইন এরকম পড়বেন, পড়ার পরে আপনি ওটাকে নিজেই বিশ্লেষণ করবেন। বিশ্লেষণ না করলে আপনি কিন্তু ওইটার মূল মর্মটা বুঝবেন না। এরপর আহ কই গেল, The time for the healing of the wounds have come. The moment to bridge the chasms that divide us has come. এই লাইনটা বেশ ইম্পর্টেন্ট। বলতেছে কি যে আমরা এত বছর ধরে যে অন্যায় অবিচারের মধ্যে ছিলাম, এর মধ্যে কি হয়েছে, আমাদের অনেক ক্ষত হয়েছে, অনেক আঘাত অবিচার আমরা সহ্য করছি। এখন আমাদের সময় কিসের জন্য? এখন আমাদের সময় যাতে সেগুলো সেরে ওঠে। হিলিং ফর দ্য উন্ড, হিলিং অফ দ্য উন্ডস মানে ব্যথা কি হবে, হিল হবে বা ক্ষত সেরে উঠবে। The moment to bridge the chasms that divide us has come. এখানে তিনি হোয়াইট এবং ব্ল্যাক দুইটা কমিউনিটি আছে তাদেরকে বলতেছেন কি যে আমাদের মধ্যে দূরত্বটা দূর হয়েছে বা ফাটলটা আছে, ক্যাজমসটা আছে, এইটা দূর করার জন্য এখন কি তৈরি করতে হবে, একটা ব্রিজ বা সংযোগ স্থাপন করতে হবে। এটাই তার জন্য একটা উত্তম সময়। We have at last achieved our political emancipation, বা আমাদের রাজনৈতিক মুক্তি বা স্বাধীনতা আমরা at last অর্জন করেছি। এরপরে একটু দেখলেই চলবে। ওকে, তাহলে এটুকু দেখার পরে আমরা যদি প্রশ্ন করে আমাদের কমেন্ট ইউর অপিনিয়ন অন কি ছিল রেশিয়াল ডিসক্রিমিনেশন অ্যাকর্ডিং টু নেলসন ম্যান্ডেলা, তাহলে আপনারা কি পারবেন এই যে নেলসন ম্যান্ডেলার যে কথাগুলো ছিল, আমি তো সব পড়াচ্ছি না, আমি তো যতটুকু পড়ালাম বললাম এটুকু চলবে। ওকে, তো নেলসন ম্যান্ডেলার যদি কথাটা এমন হইতো যে আপনারা, সরি আমি কি যেন বলতেছিলাম, নেলসন ম্যান্ডেলার কথা অনুযায়ী অ্যাপার্থিয়েট বা জাতিগত বৈষম্য কেমন, এটার বিরুদ্ধে যদি আপনাকে, এটার পক্ষে যদি আপনাকে একটা কি দিতে হয়, একটা মতামত দিতে হয়, আপনার মতামতটা কেমন হবে, এখানে কিন্তু আপনি ডিসক্রিমিনেট করতে পারেন না, অপোজ করতে পারেন না, কারণ সব জায়গায় অপোজ করা যায় না। আপনি যদি কোন একটা ভালো জিনিসে খারাপ দাবি করেন, আপনার সে অপোজিশনটা কিন্তু চলবে না। এটা কিন্তু অ্যাপার্থির একটা খারাপ জিনিস, আপনি এটাকে ভালো বলে দাবি করতে পারেন না। আপনি কিন্তু বলতে পারেন না যে অ্যাপার্থির ভালো, এইটা সাউথ আফ্রিকার জন্য দরকার, এর ফলে সাউথ আফ্রিকা উন্নতি হবে, এমন বলা যায় না। মানে খারাপ জিনিসকে আপনার খারাপ দাবি করতে হবে। কারণ কি, আমরা কিছুদিন আগেই কিন্তু একটা বড় সড়ো বিপ্লবের মধ্যে দিয়ে গেছি। আপনি যদি এখন এই বিপ্লবের স্পিরিটটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেন, আপনার খাতা তো ভালোভাবে দেখবে না। তো আপনার বুঝতে হবে যে কখন কোন পরিস্থিতিতে কোন কথাটা বলা যায়। ওকে, এরপরে টু ওমেন, এখান থেকেও ভ্যালেন্টিনা তেরেস্কোভার কয়েকটা জিনিস দেখতে হবে। যেমন হচ্ছে কি উম এখান থেকে না সরাসরি আপনার প্রশ্ন দেওয়ার সম্ভাবনা নেই। আপনার প্রশ্ন আসতে পারে একটু ইনডাইরেক্ট হিসেবে যে স্পেস এক্সপ্লোরেশনে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করো, বা ওমেন হ্যাজ প্লেইড এ সিগনিফিকেন্ট রোল ইন দ্য এক্সপ্লোরেশন অফ স্পেস, কমেন্ট অন দ্যাট লাইন বা স্টেটমেন্ট। তাহলে আমাদের প্রশ্ন এমন হইতে পারে যে স্পেস এক্সপ্লোরেশনে নারীদের ভূমিকা আছে, এইটা নিয়ে তোমার মতামত কি। এটা থেকে আমার কয়েকটা জিনিস লাগবে যে টেলিস্কোপা কিভাবে ইসে গেল, বাইরে গেল। এরপরে আরেকটা কি ছিল, না এটার নাম হলো কি, কল্পনা চাওলা।
তো সেই ক্ষেত্রেও এটার ভূমিকাও বা ইনার ভূমিকাও আমার কিন্তু তুলে দিতে হবে। এখান থেকে সরাসরি প্রশ্ন আসবে না, কিন্তু আমার এভাবে প্রশ্ন আসতে পারে তাদের ভূমিকাটা নিয়ে, দুজনের ভূমিকা নিয়ে ওমেনদের প্রতিনিধিত্ব করবে। ওকে, এডুকেশন অ্যান্ড লাইফ। এটা একটা কবিতা আছে মেবি। আচ্ছা, এই যে প্যারেট টেল, এটা লাগবে না আপনাদের। এটা মনে হয় আপনারা জানেন, প্যারেট টেলটা মনে হয় আপনারা ছোটবেলায় কি পড়ছেন কেউ? আপনাদের ছোট করে একটু জানাই দিই এটা কি। তো এক রাজার, কোন এক দেশের রাজার কি হয়, একটা পাখি, তোতা পাখি আনে সে, বা টিয়া পাখি আনে। এখন টিয়া পাখিটা রাজার কথা শোনে না। তো কি করা যাবে? সবার সাথে সভা বসায়, পাখিটাকে মন্ত্রীরা উপদেশ দেয় যে পাখিটাকে যদি শিক্ষা দিয়ে আমরা শিক্ষিত করে গড়ে তুলি তাহলে সে ভদ্র হয়ে যাবে, তাহলে সে কি চেঁচামেচি করবে না, মানুষের মতো সে বাথরুমে যাবে, পায়খানায় যাবে, ঘরের মধ্যে নোংরা করবে না। তো এরকম অনেক কথা হয়, অনেক কথা হবে, রাজা ঠিক করে এটাকে শিক্ষা গ্রহণ করাইতে হবে বা শিক্ষিত বানাইতে হবে। তো ভালো কথা, খুবই ভালো কথা, শিক্ষিত বানাইতে হবে। এখন কি করা যায়? রাজা অনেক টাকা খরচ করলো, অনেক দেশের অনেক পণ্ডিতদের আনলো। আনার পরে রাজা কি করলো? রাজা তাদের মানে সব পণ্ডিতদের তাকে শিক্ষা লাগাই দিতে লাগলো। এখানে অনেক টাকা ব্যয় করলো রাজা। এরপরে পাখি তাও হয় না। লাস্টে কি হয়? পাখিটা না মারা যায়, তাই না? পাখিটা মারা যায়। মারা যাওয়ার পরে যখন রাজা দেখতে আসে তখন মন্ত্রীরা বলে, মন্ত্রীদের তো অবস্থা খারাপ যে পাখি মারা গেছে, এত টাকা খরচ করার পরে পাখি মারা গেল, রাজা তো রাখবে না। তখন মন্ত্রীরা একটা সুচারু বুদ্ধি কাজে লাগায়। তারা বলে, মহারাজ দেখুন, পাখিটা তো শিক্ষিত হয়ে গেছে, এখন সে অযথা চেল্লাচিল্লি করে না, ঘর নোংরা করে না, কাউকে কামড়ে দেয় না, তাহলে কি শিক্ষাটা সফল হয়েছে। এই তো, আমি মনে হয় এটা আপনাদের এভাবে পড়ি নাই, কারণ এটা অতটা গুরুত্বপূর্ণ ছিল না আমার জন্য, আমি এই জন্য পড়ি নাই। কিন্তু এটা মেবি আমি ক্লাস 3 তে পড়ছিলাম, 3 বা 4, সামথিং লাইক দ্যাট, বাংলা প্রথম পত্র বইতে ছিল। ওকে, ড্রিমসটা আমাদের দরকার, কারণ ড্রিমস থেকে অনেক প্রশ্ন আসতে পারে। ড্রিমস কি? তো আমরা শুরু করি। Dreams has fascinated philosophers for thousands of years, but only recently have dreams have subjected to empirical research and scientific study. Chances are you have often found yourself puzzling over the content of a dream, or perhaps you have wondered why you dream at all. তাহলে মানবজাতি কি করতেছে? এই যে মানবজাতির ফিলোসফার বা দার্শনিকরা আছে, তারা হাজার বছর ধরে কি করতেছে? তারা হাজার বছর ধরে ড্রিমস নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছে। কিন্তু এই যে কয়েক শত বছর বা অনলি রিসেন্টলি ড্রিমস হ্যাভ সাবজেক্টেড টু এম্পেরিক্যাল বা গভীরভাবে এটাকে রিসার্চ করা হচ্ছে, কাদের দ্বারা? রিসার্চার্স দ্বারা। চান্সেস আর দ্যাট আপনি কি করতেছেন, হয়তো আপনি মাঝে মাঝে চিন্তা করেন বা আপনি মস্তিষ্কের বিচরণ ঘটান যে এইটা কি ড্রিমসের বিভিন্ন ফ্যাসিনেশন কাজ করে আপনার মধ্যে, উদ্দীপনা কাজ করে। আবার হয়তো আপনি এটাও চিন্তা করতে পারেন যে আমরা আসলে স্বপ্ন দেখি বা কেন। First, let's start by answering a basic question. What is a dream? A dream can include any of the images, thoughts, and emotions that are experienced during sleep. Dreams can be extraordinarily vivid or very vague, filled with joyful emotions or frightening images, focused and understandable or unclear or confusing. তাহলে ড্রিমস কিন্তু অনেক প্রকার হইতে পারে। কি হইতে পারে? এটা হতে পারে এক্সট্রাঅর্ডিনারি ভিভিড বা খুবই প্রাণবন্ত হইতে পারে, অথবা ভেরি ভেগ বা অস্পষ্ট হইতে পারে। ফিল্ড উইথ জয়ফুল ইমোশন, এটা হইতে পারে কোন হাসি মজার কোন একটা সিচুয়েশন, বা ফ্রাইটনিং ইমেজেস বা ভয়ানক কোনো কিছু। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, বা এটা কি রকম? এটা হবে ফোকাসড এবং এটা আপনি সহজে আন্ডারস্ট্যান্ড করতে পারেন, অথবা আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং। এরপর, why do you dream? What purpose do dreams serve? While many theories have been proposed about reasons and function of dreams, no consensus মানে হচ্ছে কি
যেখানে সবাই একমত হয়, has emerged. Considering the time is spent in a dreaming state, the fact that researchers do not yet understand the purpose of dreams may be seem baffling বা নিষ্ফল. However, it is important to consider that science is still unrevealing the exact purpose or function of sleep itself. Some researchers suggest that dreams serve no real purpose, while others believe that dream is essential to mental, emotional, physical well-being. তাহলে dreaming is essential to mental, ইমোশনাল, ফিজিক্যাল ওয়েলবিং। এইটার সাথে আপনাকে জিজ্ঞাসা করতে পারে তুমি কি এটার সাথে একমত নাকি ভিন্ন মত পোষণ করো, কারণ রিসার্চার কিন্তু এখানে দুইটা মত দিছে, একদল বলছে যে এটার কোনো দরকারই নাই, আরেক দল বলতেছে এটার দরকার আছে। হ্যাঁ, কল্পনা চাওলার ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স লাইনটা আসলে ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে আপনাকে প্রশ্ন করতে পারে, এটা থেকে আবার এটাকে বেশ ভালো রকম ভাবে কি করা যায়, কমেন্ট করা যায় বা অ্যানালাইজ করা যায়। এরপর আর কি আছে এখানে, পোয়েম আছে এখানে, মেবি দুইটা পোয়েম আছে, একটা লরেন্সের, আরেকটা কার, আরেকটা হচ্ছে ল্যাংস্টন হিউজেস। আচ্ছা, তো প্রথম কবিতাটা ড্রিমস, ডিএইচ লরেন্স, ইনি কি বলছেন, অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। আচ্ছা, আমরা এই কবিতাটা জানার আগে মোটামুটি আগে একটু ব্যাকগ্রাউন্ড জেনে যাই, এটা কি নিয়ে কথা বলতেছে। এটা কথা বলতেছে স্বপ্ন নিয়ে, কিন্তু এই স্বপ্ন কিন্তু দুই প্রকার মানুষ আছে যারা দুই রকম ভাবে স্বপ্ন দেখে। এদের মধ্যে একদল আছে কি যারা হচ্ছে কল্পনা প্রবণ, তারা কল্পনার জগতে স্বপ্ন দেখে এবং সে স্বপ্নকে অর্জন করার জন্য কোনো প্রকার চিন্তা বা কাজ করে না, কিন্তু তারা তারা খুব একটা চিন্তার ব্যাপার না। কিন্তু আমাদের চিন্তার ব্যাপার হচ্ছে যারা জেগে জেগে স্বপ্ন দেখে, তারা খুবই ভয়ানক, কারণ তারা কথায় না বা চিন্তায় না, কল্পনায় না, তারা হচ্ছে কাজে বিশ্বাসী। তাহলে এই গল্পের বা এই কবিতার মূল কথা হচ্ছে, আপনি যদি জেগে জেগে স্বপ্ন দেখেন, সরি, আপনি যদি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখেন, তাহলে ওই স্বপ্নটা বাস্তবে রূপ নেওয়ার লাভ কত পার্সেন্ট, সম্ভাবনা কত পার্সেন্ট, 0%। কিন্তু আপনি যদি ওই স্বপ্নকে ধরার জন্য পরিশ্রম করেন, কষ্ট করেন, তাহলে অবশ্যই এই স্বপ্নটা আপনার জন্য কি করবে, আপনার কাছে ওই স্বপ্নটা আসবে। তো প্রথমে বলছেন কি, অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, সব মানুষই স্বপ্ন দেখে কিন্তু সবাই সমানভাবে দেখে না। দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রেসেস অফ দেয়ার মাইন্ড, যারা গভীর রাতে স্বপ্ন দেখে তাদের মনের অন্তরে অহিনে, ওয়েক আপ ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, সকালবেলা তারা যখন উঠে তখন দেখে এটা কি ছিল, আসলে নিষ্ফল বা কিছুই নেই। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, কিন্তু যারা দিনে স্বপ্ন দেখে তারা খুবই ভয়ানক ব্যক্তি। ফর দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস, তারা তাদের স্বপ্ন দেখে খোলা চোখে, অ্যান্ড মেক দেম কাম ট্রু। দ্বিতীয়টা কি বলছে, এখানে আমার উপরেরটায় যখন আমার স্বপ্নের কথা বলা হচ্ছিল, স্বপ্নের জন্য কাজ করার কথা বলা হচ্ছিল, এটা মোটামুটি একটু মোটিভেশনাল টাইপের, যে মানুষ তার কিসের সমান বড় বলেন তো, একজন মানুষ তার স্বপ্নের সমান বড়। আপনার স্বপ্ন যত বড় আপনি তত বড়, আপনার স্বপ্ন হচ্ছে ইউনিভার্সিটি পর্যন্ত, আপনার তাহলে ইউনিভার্সিটি লেভেলের বড়, আপনার স্বপ্ন ন্যাশনাল লেভেলে আপনি ন্যাশনাল বড়, আপনার আপনার হচ্ছে স্বপ্ন ইন্টারন্যাশনাল লেভেলে আপনি ওই সমান বড়। মানুষ বেঁচে থাকে কতক্ষণ পর্যন্ত, যখন পর্যন্ত তার স্বপ্ন বেঁচে থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ বেঁচে থাকে। বা আপনার মনে করেন সব আপনি যা চান সব শেষ হয়ে গেছে, পেয়ে গেছেন, আপনার লাইফে বেঁচে থাকার কিন্তু কোনো উদ্দেশ্যই শেষ হয়ে যাবে। মানুষ কিন্তু এমন একটা জীব যার সামনে যদি কোনো কাজ না থাকে বা উদ্দেশ্য না থাকে, তার মন কখনো স্থির থাকে না। তো আপনি যদি কোনো একটা পজিশনে যে স্থির হয়ে যান, আপনার আর কোনো কিছু দরকার নাই, আপনার লাইফটা স্থবির হয়ে গেছে। যেমন আপনারা দেখবেন যারা খুব বড় পেশার মানুষ, তারা শেষ জীবনে যায় ডিপ্রেশনে ভোগে। বা আমি আমার বন্ধু বান্ধব অনেকেরই দেখছি যারা ইউনিভার্সিটিতে আসছে, আসার পরে তারা ডিপ্রেশনে ভুগতেছে। কেন? তাদের ইচ্ছাই ছিল শুধুমাত্র ইউনিভার্সিটিতে আসবো, এরপরে তারা কি করবে এটা নিয়ে কোনো আহ করে নাই, প্ল্যান করে নাই, এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হয় এই জন্য তাদের অতটা প্ল্যান ছিল না। তারা জানতো যে ইউনিভার্সিটিতে আসতে হয়, ভর্তি হইতে হয়, ঘুরে ঘুরে বেড়াইতে হয়, শেষ। কিন্তু আচ্ছা, আপনাদের মনে কি এটা ধারণা আছে নাকি ইউনিভার্সিটি পড়াশোনা নেই?
আমরা যখন স্কুলে পড়তাম, স্কুল থেকে স্কুলে তো পড়াশোনা ছিল, তাই না? স্কুল থেকে যখন হাই স্কুলে গেছি, প্রাইমারি থেকে, আমাদের কি পড়াশোনা কমে গেছে? বাড়ছে। এরপরে যখন হাই স্কুল থেকে কলেজে গেছি, তখন কমে গেছে না? তাহলে কলেজ থেকে আমরা যখন ইউনিভার্সিটিতে যাব, তখন আমরা কেন ভাবি যে পড়াশোনা লাগবে না, পড়াশোনা কমে যাবে? হ্যাঁ, ইউনিতে শুধু চিল আর চিল। এই দেখেন না, কাটায় পড়াছি চিল। আমি আপনাদের কোনো মিথ্যা আশা দিচ্ছি না, বাস্তবতা। মানে আপনি যদি না জেনে যান, তাহলে দেখবেন যে প্রথম দিনই আপনাকে বলবে কালকে এটা পড়ে আসবেন, এটার উপরে পরীক্ষা হবে পরশুদিন। আপনারা তো অবাক যে কোথায় আসলাম, এসে বসতে পারলাম না, তার আগে বলতেছে পরীক্ষা। এমন অনেক হয়েছে। যাই হোক, আশা নিয়ে রাখেন, মানে একটু মানসিকভাবে একটু প্রস্তুতি নেন যে এখানে পড়াশোনা একটু হলেও আছে, তাহলে হয়তো অতটা ঝামেলায় পড়বেন না। তো আমি আমার অনেক বন্ধু বান্ধব দেখছি যারা কি করে, যারা ভাবতো যে পড়াশোনা লাগবে না, তারপরে ডিপ্রেশনে গেল, ওই গেল তো গেলই, শেষ। এক্সামের আগের দিন পড়া, খারাপ বলেন নাই। প্রেশার না থাকলে না পড়তে ইচ্ছা করে না, প্রেশার থাকলে সবকিছু ভালো লাগে। এখন প্রেশার নাই, এখন কোনো কিছু ভালো লাগে না। যখন পরীক্ষার আগের দিন আসে, তখন সবকিছু ভালো লাগে। এই রিল দেখতে ভালো লাগে, এই কবিতা শুনতে ভালো লাগে, এই ভিডিওটা দেখতে ভালো লাগে। মনে হয় যে আকাশে যদি কিছু নাও থাকে, সে আকাশের দিকে তাকায় থাকলেও ভালো লাগবে। কিন্তু পরীক্ষাটা শেষ হয়ে গেলে কিছু ভালো লাগে না। এই সিরিজ দেখতে ইচ্ছা করে, এই মুভিটা দেখতে ইচ্ছা করে, কত কিছু ইচ্ছা করে। পরীক্ষা শেষ, কিছুই ভালো লাগে না। আর আমাদের খুবই আমাদের জন্মই হয়েছে আপনার পরীক্ষা দেওয়ার জন্য। প্রেশার ছাড়া আমাদের ভাল লাগে না। যাই হোক, আমরা দেখি লংস্টন হিউজ সাহেব কি বলতেছেন। উনি বলতেছেন, হোল্ড ফাস্ট টু ড্রিম, ফর ইফ ড্রিমস ডাই লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড। তোমরা স্বপ্নকে আঁকড়ে ধরো, কারণ যখন স্বপ্ন মরে যায় বা স্বপ্ন শেষ হয়ে যায়, তখন জীবনটা কেমন হয়ে যায়? জীবনটা হয়ে যায় একটা ডানা ভাঙা পাখির মতো। একটা ডানা ভাঙা পাখি কি উড়তে পারে? পারে না। দ্যাট ক্যানট ফ্লাই। Hold fast to dreams, for when dreams go, life is a barren field, frozen with snow. তোমরা ড্রিমকে আঁকড়ে ধরো, কারণ ড্রিম যখন চলে যায়, স্বপ্ন যখন চলে যায়, তখন জীবন হয় কেমন? একটা নিষ্ফলা ভূমির মতো, যে ভূমিতে কোনো কিছু জন্মায় না, যে ভূমি নিষ্ফলা, যে ভূমিতে কোনো কিছু উৎপন্ন হয় না। কারণ সেটা কেমন? সেটা ফ্রোজেন উইথ স্নো, মানে বরফে জমে থাকা জমি, যে জমিতে কোনো ফসল উৎপন্ন হয় না। এরপর আই হ্যাভ এ ড্রিম, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে আপনারা দেখবেন কোনটা, উম, এইটাই অ্যাপার্থিড নিয়েই, নেলসন ম্যান্ডেলার মতোই। এটা লিখছেন মার্টিন লুথার কিং জুনিয়র। প্রথমে এই লাইনটা, আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে দিস নেশন উইল রাইজ আপ অ্যান্ড লিভ আউট টু দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিড। উই হোল্ড দিস ট্রুথ টু বি সেলফ এভিডেন্ট দ্যাট অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল। আপনাকে এই লাইনটা দিয়ে বলতে পারে যে অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল। এইখানে তোমার কমেন্ট কি, এটা বিশ্লেষণ করো যে প্রত্যেকটা মানুষ কি সমান কি না। তো আপনারা এটা তো বলবেন অবশ্যই প্রত্যেকটা মানুষ সমান, কিন্তু বর্তমান পৃথিবীর পরিস্থিতি কি? সবাই কি আসলে সমান? এখানে আমি রেফারেন্স জানতে চাই বিখ্যাত একটা বইয়ের। বিখ্যাত বইটার নাম কি? সরি, বিখ্যাত বইটার নাম হচ্ছে দ্য অ্যানিমাল ফার্ম। অ্যানিমাল ফার্ম বইটার নাম লিখছেন জর্জ অরওয়েল। উনি এখানে বলতেছেন যে অল অ্যানিমাল আর ইকুয়াল। কি বলতেছেন? অন অল অ্যানিমাল আর ইকুয়াল। সকল প্রাণী বা সকল জন্তুই সমান। বাট দ্যার ইজ এ বিগ বাট সাম অ্যানিমাল আর মোর ইকুয়াল দ্যান অ্যানাদার। বক্তব্যটা কেমন লাগলো আপনাদের?
সকল প্রাণী সমান, কিন্তু কিছু কিছু প্রাণী আছে যারা একজন আর একজনের থেকে একটু বেশি সমান। ভালো লাগছে না কথাটা? তাহলে চিন্তা করেন, আপনিও মানুষ, আপনিও মানুষ, আবার কি আমেরিকার প্রেসিডেন্টও মানুষ। তাহলে কি আমরা সবাই সমান না? তাহলে আমি আর আমেরিকার প্রেসিডেন্ট তো সমান নাকি? সমান না, তাই না? তাহলে এরকম ভাবে আপনাদের বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, আপনি বলবেন, হ্যাঁ আমি মানি, ডু বিলিভ from all my from the core of my heart that every human being is created equal by the God. They possess the same level of intellectuality and they should have the same level of self dignity. But in this period, কি এখন কি হচ্ছে, in this period there is hardly any truth in that fact. In this fact, man is exploited by others. There is a hierarchy of powers. তাহলে এখানে কি হচ্ছে যে একজন মানুষই আরেকজন মানুষকে এক্সপ্লয়েট করতেছে, ব্যবহার করতেছে, তাকে কি করতেছে, ইনফেরিয়র ট্রিট করতেছে তার সাথে। তো আপনারা মতামতে অবশ্যই যেটা ভালো সেটাকে ভালো বলবেন, যেটা খারাপ সেটাই খারাপ বলবেন, এবং চেষ্টা করবেন যতটা সম্ভব বর্তমান পরিস্থিতিটাও ওর ভিতরে ঢুকায় দেওয়া যায়। ওকে, এরপরে I have a dream that my four little children will one day live in a nation where they will not be judged by the color of their skin, but by the content of their character. যে আমি এমন একটা পৃথিবী প্রত্যাশা করি, বা আমার এমন একটা ড্রিম স্বপ্ন আছে, স্বপ্ন আমাকে বলতেছে যে আমার চারটা সন্তান যারা আছে তারা সমাজে কি হবে, সমাজে বাস করবে যেখানে তারা জাজড হবে না, বা তাদেরকে জাজ করা হবে না তাদের শরীরের রং দেখে, বরং তাদের মনের যে ভিতরে যেটা আছে, তার ইনার হার্টটা দেখা হবে, তাদের হার্টটা কেমন, সেটা কি পিওর নাকি কারাপ্টেড, সেটা দেখে তাদেরকে জাজ করা হবে। এখানেও কিন্তু আমার বলা হয়েছে প্রত্যেকটা মানুষ সমান, একই কথা বলা হয়েছে, উপরে যে কথাটা বলা হয়েছে এখানেও সেই কথাটা বলা হয়েছে, জাতিগত বৈষম্য করা যাবে না। ওকে, ব্রোজেন দাসটা আম, দেখলে হয়, এটা একটু হালকা দেখে নিয়েন, আমি এটা আর বলালাম না। ব্রজেন দাস কে ছিল আপনাদের মনে আছে? উনি কিসের জন্য বিখ্যাত? ভালো কথা, আপনাদের একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে এগুলো আপনারা একটু বেশি ফোকাস করবেন, ঠিক আছে? পত্রিকার নিউজ গুলা, এগুলো থেকে আপনাদের রিটার্নটা আসতে পারে। রিটার্ন, আমি রিসেন্ট খবর বলতে বোঝাচ্ছি যে 24-এর বিদ্রোহ, বিপ্লব, সরি বিদ্রোহ না, আস্তাগফিরুল্লাহ, বিপ্লব, এগুলা দেখবেন, এগুলা থেকে আপনার এই টাইপের আপনার মতামত জানতে পারে, ঠিক আছে? জানতে চাইতে পারে যে 24-এ বিপ্লব নিয়ে আপনার মতামত দেন, এগুলো দিতে পারে, সম্ভাবনা আছে। লাভ এন্ড ফ্রেন্ডশিপ, ওকে, এখানেও আমাদের কবিতা আছে, দোজ উইন্টার সানডেজ। আচ্ছা, এটা দরকার নাই, এটা কোনো সিলেবাসে ছিল না আপনাদের। ম্যানভিল, আচ্ছা, এরপরে অ্যাডোলেসেন্স।
অ্যাডোলেসেন্সটা একটি ইম্পর্টেন্ট, কারণ এখানে কয়েকটি ইম্পর্টেন্ট লাইন আছে। প্রথমত, there are four or five stages of growth where they learn certain things. প্রথমত আমাদের যে গ্রোথ বা আমরা যে উত্তরণ হই শৈশব থেকে একেবারে আমাদের একেবারে বার্ধক্যে উত্তরণ হই, এর মধ্যে আমাদের কয়েকটা স্টেজ আছে। প্রথমত আমাদের ইনফ্যান্সি থাকে, এরপর এটা চলে হচ্ছে বার্থ থেকে 2 বছর পর্যন্ত, তারপরে আসে আর্লি চাইল্ডহুড 3 থেকে 8 বছর, আর্লি চাইল্ডহুড থেকে লেটার চাইল্ডহুড 9 থেকে 12 বছর, এবং 13 থেকে 18 বছর যে বয়সটা, এটাকে বলা হয় অ্যাডোলেসেন্স বা কৈশোর। এখন এই কৈশোরটা নিয়ে আমাদের আলোচনার বিষয়। 18 বছর হয়ে গেলে তাকে বলে হয় কি প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট। World Health Organization identifies adolescence as a period in human growth and development that occur after childhood and before adulthood. This phrase represents one of the critical transition in one's lifespan and characterized by fast-paced growth and change which are second only to those at infancy. ওকে, এখানে অনেক কথা আছে এবং মূল কথাটা হচ্ছে আমাদের প্রশ্নে কেমন আসতে পারে, কমেন্ট করতে পারে যে অ্যাডোলেসেন্স কিভাবে একজন মানুষের গ্রোথে ভূমিকা রাখে, বা অ্যাডোলেসেন্স মানুষের জীবনে একটা অতি গুরুত্বপূর্ণ একটি পর্যায়। তোমার মতামত দাও, এই প্রশ্ন করতে পারে, অথবা আপনার এই লাইনটা পুরোটা তুলে দিতে পারে, অ্যাডোলেসেন্স কি, এরকম প্রশ্ন করতে পারে, অ্যানালাইজ অ্যাডোলেসেন্স এমন ভাবে দিতে পারে। ওকে, এখানে কবিতা একটা আছে, এটা পড়বো আমরা, দ্য স্কুল বয় বাই উইলিয়াম ব্লেক। এখানে একটা শিশুর কথা বলা হয়েছে, যে শিশুটা গ্রীষ্মের সকালে স্কুলে যেতে চায় না। কেন চায় না? কারণ হচ্ছে সে একটা মুক্ত পাখি। একটা মুক্ত পাখি কি কোনোদিন খাঁচায় বন্ধ থাকতে পছন্দ করে? শিশুদের মনোভাব কেমন? আমি যখন ছোট ছিলাম, আমি শনিবার এবং রবিবার স্কুলে যেতে চাইতাম না। স্কুলে মোটেই যেতে চাইতাম না আমি। কিন্তু শনিবার এবং রবিবার একটু বেশি যাইতে চাইতাম না। কারণ শুক্রবার বন্ধ ছিল, যাইতে ইচ্ছা করতেছে না। এরপর শনিবার যাইতে ইচ্ছা করতেছে না। এবার রবিবার হচ্ছে কি টিভিতে কার্টুন হইতো। ঠিক আছে? জি বাংলায় বাটুল দি গ্রেট, ঠাকুমার ঝুলি, এগুলো হয়তো দেখতে ইচ্ছা করতো আমার। তারপরে হচ্ছে আর জানি কি একটা হইতো, আমি ভুলে গেছি। বেন্টেন হইতো টিভিতে। তো যাই হোক, আমাদের যে যখন আমরা ছোট থাকি, আমরা কেমন থাকি? আমরা মুক্তভাবে বাঁচতে চাই। আমরা প্রকৃতির মধ্যে থাকতে চাই। আমরা এমন জায়গায় থাকতে চাই যেখানে আমরা কমফোর্টেবল। কিন্তু স্কুল কিন্তু কমফোর্টেবল জায়গা না। আর বাংলাদেশের প্রেক্ষিতে চিন্তা করেন, মোটেও না। দেখি কি বলতেছে আমাদের স্কুল বয় উইলিয়াম ব্লেক কি বলতেছে। আই লাভ আই লাভ টু রাইজ ইন আ সামার মর্ন। মর্ন মানে হচ্ছে মর্নিং। আমি গ্রীষ্মের সকালে ঘুম থেকে উঠতে খুবই ভালোবাসি। When the birds sing on every tree, যখন প্রত্যেকটা গাছে পাখি গান গায়। The distance huntsman winds his horn, ভরত পাখি যখন কি করে হর্ন বা বাঁশি বাজায়। On the skylark sings with me, যখন স্কাইলার্ক পাখি আমার সাথে গান গায়। ও হোয়াট সুইট কোম্পানি, কি সুন্দরী না বা কি মধুরী না সেই বন্ধুত্ব বা স্মৃতি, সঙ্গ, সরি। বাট টু গো টু স্কুল ইন এ সামার মর্ন, কিন্তু গ্রীষ্মের সকালে আমার স্কুলে যেতে, ওই ড্রাইভস অল জয় অ্যাওয়ে, আমার সকল আনন্দ এটা চুষে নিয়ে যায় বা নিয়ে যায়। আন্ডার এ কুল আই আউট ওয়ার্ন, একটা নিষ্ঠুর চোখের সম্মুখে। দ্য লিটল ওয়ান স্পেন্ড দ্য ডে ইন সাইং অ্যান্ড ডিসমে, এই ছোট ছোট মানুষেরা সারাদিন কাটায় কিভাবে? হা হুতাশ করে। দেন অ্যাট টাইমস আই ড্রপিং সিট অ্যান্ড স্পেন্ড মাই মেনি অ্যান অ্যাংশাস আওয়ার, তারপর আমি বসে থাকি এবং অনেকগুলো অ্যাংশাস বা উদ্বেগময় ঘন্টা পার করি। নর ইন মাই বুক ক্যান আই টেক ডিলাইট, আমি তো পারি না কিসের মধ্যে? আমার বইয়ের মধ্যে আনন্দ নিতে। নর সিট ইন লার্নস বাওয়ার বা লার্নিংস বাওয়ার বা জ্ঞানের থলিতেও কোনো প্রকার আমি আহরণ করতে পারি না। অন থ্রু দ্য ড্রাউজি শর, হাউ ক্যান, এই লাইনটা ইম্পর্টেন্ট, এইটা মাথায় রাখবেন।
এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন টু জয়, সরি, হাউ ক্যান আ বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় সিট ইন এ কেজ অ্যান্ড সিং? একটা পাখি যার জন্মই হয়েছে আনন্দ করার জন্য, সে কিভাবে একটা খাঁচার মধ্যে থাকবে এবং সেখানে থেকে গান করবে? হাউ ক্যান এ চাইল্ড ওয়েন ফিয়ার্স অ্যানয়, একটা ছোট্ট বালক বা একটা ছোট্ট কি এটাকে বলে, শিশু, যখন তাকে ফিয়ার অ্যানয়, তাকে যখন ভয় অতিষ্ঠ করবে, বাট ড্রুপ হিজ টেন্ডার উইং, তখন সে কি করবে, তার যে নরম পাখা আছে সেটা সে নামিয়ে নিবে, অ্যান্ড ফরগেট হিজ ইউথফুল স্প্রিং, এবং তার যে বসন্তের যৌবন সেটাকে কি করবে, ইউথফুল স্প্রিং, সেটাকে সে পরিত্যাগ করে ভুলে যাবে। মানে এখানে শিশুটা এক্সপ্লেন করছে যে আমি হচ্ছে একটা মুক্ত পাখি, আমি হচ্ছে একটা মুক্ত পাখি, আমি কিভাবে একটা খাঁচার মধ্যে থেকে গান করব? কিভাবে এক্সপেক্ট করেন না আপনারা যে আমি তৈরি হয়েছি কিসের জন্য? ওড়ার জন্য। আমাকে যদি আপনি একটা নিষ্ঠুর ভয়ের মধ্যে রাখেন, যেখানে আমি ভয় পাবো, সেখানে আমি কিভাবে ডানা মেলে উড়তে থাকবো? আমি তো পারবো না। তাহলে এই কবিতাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এইটা। দ্য স্টোরি অফ শিল্পী। ওকে, আমরা আর বেশি কিছু দেখবো না, আমরা কবিতা দেখবো আর একটা, তারপর হচ্ছে হিউম্যান রাইটসটা পড়ে আমরা শেষ করে দিব আজকের মতো। ওকে, ম্যানার থেকে আপনারা একটা জিনিস জানেন, সেটা থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে একটা দেশের জন্য যেটা ম্যানার সেটা হইতে পারে অন্য দেশের জন্য ব্যাড ম্যানার। মানে ম্যানার এবং এটিকেট এটা কিন্তু আপনার দেশ, কাল এবং পাত্রভেদে সেটা ডিফারেন্ট হয়। যেমন বাংলাদেশে আমরা কি করি, আমরা কারোর সাথে দেখা হইলে আমাদের ধর্মীয় রীতি অনুসারে তাকে সালাম দিই বা তাকে আদাব বা নমস্কার জানাই। এটা হচ্ছে কি আমাদের ধর্মীয় নীতি। এরপর ইংল্যান্ডে কি সেটা করে? সে কি তাকে সালাম দেয় বা আহ, কি বলে, উম, নমস্কার জানায়? জানায় না। তাদের এটিকেটটা কি? তাদের এটিকেট হচ্ছে তারা হ্যালো বলবে, হাই বলবে, হ্যান্ডশেক করবে, এতটুকুই। এরপরে জাপানের মানুষ কি করে? জাপানের মানুষ কারোর সাথে দেখা হলে একটা বাও করে, এরকম মাথা নিচু করে একটা বাও করে, এবং এইটা কিন্তু আবার আমাদের দেশে তেমন একটা করে না, এবং মিডল ইস্টেও করে না, বা ইংল্যান্ডেও করে না, আর কোনো জায়গায় করে না। জাপান, ইংল্যান্ড, কোরিয়া, এই সরি জাপান, তারপরে কে, চায়না এবং কোরিয়া, এই জায়গাতেই মোটামুটি এটা প্র্যাকটিস হয়। তাহলে ম্যানার এবং এটিকেট এটা পাত্র বা সমাজ, কাল এবং দেশভেদে এটা কিন্তু পরিবর্তনশীল। ওকে, আমাদের দেখতে হবে এখন হিউম্যান রাইটস। আপনাদের বইতে যে হিউম্যান রাইটসটা আছে এটা বেশ ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশে বিগত অনেক বছরে কি হয়েছে, হিউম্যান রাইটসের ব্যাপক পরিমাণ ভায়োলেশন হয়েছে। এবং আপনাদের আরেকটা জিনিস জানাই রাখি, হিউম্যান রাইটসের যে আপনাদের প্যাসেজগুলো আছে এটা সরাসরি ইন্টারন্যাশনাল একটা চুক্তি থেকে নেওয়া, এটাকে বলা হয় ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এটা থেকে আপনাদের বইতে এই প্যাসেজটা নেওয়া হয়েছে। ইউডিএইচআর হচ্ছে এমন একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টটা পৃথিবীর সকল দেশ, রিগার্ডলেস অফ দেয়ার অরিজিন, রিগার্ডলেস অফ দেয়ার ন্যাশনাল স্ট্যাটাস, রিগার্ডলেস অফ দেয়ার পলিটিক্যাল অর রিলিজিয়াস স্ট্যাটাস, তারা কি করছে, তারা সবাই এটা অ্যাকসেপ্ট করছে। কারণ প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে কিন্তু কিছু অধিকার পায়। প্রত্যেকটা মানুষের জন্মগতভাবে যখন মানুষ একটা জন্মগ্রহণ করে তখন তার কাছে কিছু রাইট চলে আসে, এই রাইটটাকে বলা হয় হিউম্যান রাইট। তো আপনারা একটা আমার কথা উত্তর দেন, যে বলেন তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিউম্যান রাইট কোনটা? এটাকে আপনারা মৌলিক অধিকারও বলতে পারেন।
না, ফুড আমাদের কিন্তু মৌলিক অধিকার না। আমরা কিন্তু এটা ভুল জানি। আমাদের শেখানো হয় না মৌলিক অধিকার, কি জানো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলা কি, এগুলো আমাদের মৌলিক অধিকার। মৌলিক অধিকার হচ্ছে এমন একটা অধিকার যেটা হচ্ছে আপনার যদি কোনোভাবে সেটা ক্ষুণ্ণ হয়, আপনি যদি সেইটা না পান, তাহলে আপনি মামলা করতে পারবেন। এখন মনে করেন আপনি দুপুরে খান নাই, আপনি 3 দিন না খেয়ে আছেন, আপনি কি আদালতে যা মামলা করতে পারবেন? বলেন তো, আপনি 2 দিন না খেয়ে আছেন, বা আপনার জামা কাপড় নাই, বা আপনি চিকিৎসা পাচ্ছেন না ঠিক মতো, আপনি কি আদালতে যে মামলা করতে পারেন যে আমার তো মৌলিক অধিকার এইটা, তাহলে আমাকে কেন এটা দিচ্ছেন না? আমরা কিন্তু সেটা পারি না। তাহলে আমরা মৌলিক অধিকার এগুলাকে কিন্তু বলতে পারি না। আমাদের সব থেকে বড় মৌলিক অধিকার হচ্ছে, বলেন সব থেকে বড় কি হতে পারে? হ্যাঁ, ব্যক্তি স্বাধীনতা আমাদের মৌলিক অধিকার, চলাচলের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, এগুলা কিন্তু আমাদের মৌলিক অধিকার। এগুলা যদি ব্যাহত হয়, আপনি কি করতে পারেন? আপনি মামলা করতে পারেন। ভোটাধিকারও আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, রাইট টু রিপ্রেজেন্টেশন। কিন্তু সব থেকে বড় মৌলিক অধিকার হচ্ছে আপনার বেঁচে থাকার অধিকার। কি? সব থেকে বড় মৌলিক অধিকার আপনার বেঁচে থাকার অধিকার, রাইট টু লাইফ। এটা হচ্ছে আপনার সব থেকে বড় মৌলিক অধিকার। তাহলে ওগুলা কি মৌলিক চাহিদা? চাহিদার অধিকারের মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, আমি তাহলে একটু ক্লিয়ার করতেছি ওগুলো আসলে কি। পৃথিবীতে 2 ধরনের অধিকার গ্রহণ করে এমন রাষ্ট্র আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আপনার, আপনারা জানেন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায় তখন পৃথিবী 2 মেরু হয়ে যায়, বা এক সাইডে থাকে আমেরিকা আর এক সাইডে আছে ইউএসএসআর বা রাশিয়া। এক এক জায়গায় থাকে হচ্ছে আপনার পুঁজিবাদী রাষ্ট্রগুলা, আরেক সাইডে হচ্ছে আপনার সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলা। এখন পুঁজিবাদী রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলোর কাছে আমার মৌলিক অধিকার হচ্ছে আমার সোশিও ইকোনমিক, সরি, সোশিও পলিটিক্যাল রাইট, সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট, বা আমার যে পলিটিক্যাল রাইট গুলো আছে, কথা বলার অধিকার, চলাচলের অধিকার, তারপরে হচ্ছে ভোট দেওয়ার অধিকার, এগুলাই হচ্ছে আমার মৌলিক অধিকার। এগুলোর জন্য আপনি রাষ্ট্রকে বাধ্য করতে পারেন। এবং অন্যদিকে সমাজতান্ত্রিক যে দেশগুলো আছে, ওই দেশগুলোর জন্য মৌলিক অধিকার হচ্ছে আপনার ইকোনমিক রাইট গুলা, সোশ্য ইকোনমিক রাইট গুলা বা আর্থসামাজিক রাইট। সেগুলোর মধ্যে খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার, বাসস্থানের অধিকার, এগুলো আছে। এখন বলেন তো, আমাদের দেশ আসলে কোন ধরনের দেশ? আমাদের দেশ লিখিতভাবে সমাজতান্ত্রিক, কিন্তু আসলে হচ্ছে একটা পুঁজিবাদী দেশ, ঠিক আছে, ক্যাপিটালিস্ট দেশ, বা একটা মিশ্র অর্থনীতির দেশ বলতে পারেন। এখন আমাদের দেশ আসলে কোনটাকে কি হিসেবে স্বীকৃতি দিচ্ছে? স্বীকৃতি দেওয়ার মাধ্যম হচ্ছে কনস্টিটিউশন বা সংবিধান। সংবিধানে আমার স্পষ্ট বলা আছে, যদি আমার এই যে কোনগুলা, কথা বলার অধিকার, তারপরে হচ্ছে আমার হাঁটা চলার অধিকার, রিলিজিয়ান অধিকার, রিলিজিয়াস বা যে কোনো ধর্ম পালন করার অধিকার, এগুলো যদি কোনোভাবে আমার ভঙ্গ করা হয় বা হস্তক্ষেপ করা হয় এগুলোর উপরে, আপনি সরাসরি কোর্টে মামলা করতে পারবেন, সরকারের বিরুদ্ধেই মামলা করতে পারবেন দরকার পড়লে। কিন্তু অন্যদিকে সরকার এটা বলছে যে আপনার খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার, শিক্ষার অধিকার, এগুলো দেওয়ার জন্য সরকার বা রাষ্ট্র সর্বাধিক পরিমাণ চেষ্টা করবে। কিন্তু এগুলো যদি সরকার কোনোভাবে দিতে ব্যর্থ হয়, তার জন্য আপনি কোনো প্রকার মামলা করতে পারবেন না। এটা হচ্ছে বেসিক কথা আমাদের। তাহলে ওইটা পরিপূর্ণ হবে ওই অর্থে মৌলিক অধিকার বা মৌলিক চাহিদা আপনি বলতে পারেন। মৌলিক চাহিদা বলতে পারেন যে একজন মানুষ বেঁচে থাকার জন্য এগুলো দরকার, মৌলিক চাহিদা বলা যায়, কিন্তু মৌলিক অধিকার কিন্তু ওগুলাকে বলা যায় না। মামলা করছেন আপনি, ভোটের জন্য মামলা হয়ে গেছে কত জানেন আপনি? ভোটের জন্য মামলা আছে, কোন মামলাটা? ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ। ব্লাস্টের মামলা এটা, নাকি আশোকের মামলা, আশোক ভার্সেস বাংলাদেশ, ঠিক খেয়াল নাই, কিন্তু ভোটের জন্য একটা মামলা আছে। একজনের ভোট দিতে দেখে তার ভোট দেওয়া হয়ে গেছে, তখন মামলা করে। এই যে বলতেছেন বিচার করে লাভ নাই, এটা কিন্তু কন্টেম্পট অফ কোর্ট, বা কোর্টকে আপনি কি করতেছেন, অপমান করতেছেন, এর জন্য কিন্তু বিচার হয়, ঠিক আছে? এর জন্য কিন্তু আপনার বিরুদ্ধে মামলা হইতে পারে, সাবধানে কথা বলতে হবে। ওকে, এখন আমরা দেখি আমাদের রাইট গুলো সম্পর্কে আমরা জানি কিনা। প্রথমত, হাউ দ্য ফলোইং ওয়ার্ডস রিলেট টু হিউম্যান রাইটস। নিজেদের শব্দগুলো আছে এগুলোর সাথে হিউম্যান রাইটস কিভাবে সম্পর্কিত। তো প্রথমত, ফ্রিডম অফ স্পিচ,
বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা হিউম্যান রাইটসের একটা বড় অঙ্গ, এবং বাক স্বাধীনতা কিন্তু আপনার জুডিশিয়ালি এনফোর্সেবল, বা কোনোভাবে যদি এটা আপনার হরণ করা হয় আপনি মামলা করতে পারেন। তারপরে ফ্রিডম অফ বিলিফ, আপনার বিশ্বাসের অধিকার বা ধর্মীয় বিশ্বাসের অধিকার। ফ্রিডম অফ প্রেস, সাংবাদিকতার অধিকার। রাইট টু এডুকেশন বা শিক্ষার অধিকার, এটা সরকার দিতে বাধ্য না, কিন্তু 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 সরকার দেয়। বাংলাদেশে আরো একটা আইন আছে এক্সট্রা, সেটা হচ্ছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন 1997। সে অনুপাতে আপনার শিক্ষা গ্রহণ করা বাধ্যতামূলক। এবং হচ্ছে কি, যদি কোনো শিক্ষক বা কোনো স্টুডেন্টকে বা কোনো সন্তানকে কি শিক্ষা দিতে হবে, এটা রাইট থাকবে কার উপরে, কোন ধরনের শিক্ষা দেবে, এটা রাইট থাকবে হচ্ছে পিতামাতার কাছে। কারণ সন্তানের কিন্তু নিজের জন্য নিজে আম, ই করার অধিকার, মানে ওইটা কি বলে ওটাকে, মানসিক ক্যাপাবিলিটি নাই যে সে কি করবে। সে নিজের জন্য ইংলিশ ভার্সন ভালো না বাংলা ভার্সন ভালো, এটা সিলেক্ট করে দিবে। এটা সিলেক্ট করার দায়িত্ব হচ্ছে পিতামাতার। এবং কোনো সন্তানকে বা কোনো শিশুকে যদি ট্রেডিশনাল বা আমাদের মতো যারা বাংলা মিডিয়ামে পড়া বা ইংলিশ মিডিয়ামে পড়ানো না হয়, তাকে অবশ্যই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। মানে মাদ্রাসায় পড়াইতে হবে বা গুরুকুলে পড়াইতে হবে, যেখানেই পড়ান পড়াইতে হবেই। তারপরে রাইট টু ফুড, রাইট টু সেলফ শেল্টার, সোশ্যাল অ্যাক্টিভিজম, প্রোটেকশন এগেনস্ট অ্যাবিউজ এবং ভায়োলেশন অফ প্রাইভেসি। ভায়োলেশন অফ প্রাইভেসিও কিন্তু একটা আপনার কি বলে এটাকে, হিউম্যান রাইট, ফান্ডামেন্টাল রাইট। তো ইউডিএইচআর এর 12 নম্বর আর্টিকেলে বলছে, নো ওয়ান শ্যাল বি সাবজেক্টেড টু arbitrary interference with his privacy, family or correspondence, nor to attack upon his honor and reputation. Everyone has the right to protection of law against such interference of attacks. মানে কাউকে বিনা কারণে কি করতে পারবেন না, তার প্রাইভেসি বা গোপনীয়তা আপনি ভঙ্গ করতে পারবেন না। সেটা হইতে পারে তার বাড়ি, কাজ বা অন্য কোনো জায়গার। এবং কাউকে বিনা কারণে তার যে সম্মান আছে ওই সম্মানটা থেকে বঞ্চিত করা যাবে না। এবং প্রত্যেকে এই বিষয়ে আইনের সহায়তা নিতে পারবে। আর্টিকেল 14 বলা হচ্ছে কি, everyone has the right to seek and to enjoy other countries asylum from persecution. আদার কান্ট্রি অ্যাসাইলাম বলতে বোঝায় হচ্ছে অন্য দেশের যে আছে আপনার রাষ্ট্রদূতের যে কার্যালয়টা আছে ওইখানে থাকার অধিকার। আপনারা জানেন জুলিয়ান অ্যাসাঞ্জের নাম শুনছেন আপনারা, উইকিলিক্সের প্রতিষ্ঠাতা। সে কিন্তু ইকুয়েডরের প্রোটেকশন অ্যাসাইলামে ছিল লন্ডনে, এই রাইটটা ভোগ করে। আর্টিকেল 15 বলছে, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এ ন্যাশনালিটি, প্রত্যেকেরই একটা জাতীয়তার বা একটা দেশের নাগরিক হওয়ার অধিকার আছে। এবং কোনোভাবেই বিনা কারণে আপনি কোনো মানুষকে তার নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। মানে সরকার মনে করলো যে আপনি দেশের জন্য ভালো না, আপনাকে কি করতে হবে, আপনাকে এখনই দেশের নাগরিকত্ব বাতিল করে দিতে হবে, না আপনি সেটা পারেন না। তাকে অবশ্যই কোনো না কোনো দেশের নাগরিক থাকতেই হবে। এরপর আর্টিকেল 16 বলছে, men and women of full age without any limitation to due race, nationality and religion have the right to marry and to found a family. এটা হচ্ছে রাইট টু ফ্যামিলি বা আম, পরিবারের অধিকার। যে প্রত্যেকটা পূর্ণবয়স্ক, সে হোক পুরুষ বা মহিলা, যে ধর্ম বর্ণ জাতিরই হোক না কেন, তার কি করার অধিকার আছে, তার নিজের জন্য পার্টনার খুঁজে বিয়ে করার অধিকার আছে। এরপরে 19 কি বলছে, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ অপিনিয়ন এক্সপ্রেশন, বা প্রত্যেকের বাক স্বাধীনতা এবং সেটা প্রকাশের অধিকার আছে। দিস রাইট ইনক্লুডস ফ্রিডম টু হোল্ড অপিনিয়ন্স উইদাউট ইন্টারফিয়ারেন্স, বা এই রাইটটা কি হয়, অন্যের বিরুদ্ধে যে কোনো বিষয়ে আপনি কি অপিনিয়ন বা মতামত পোষণ করতে পারেন। Everyone has the right to freedom of peaceful assembly and association. No entry may be compelled to belong to an association. মানে প্রত্যেকটা মানুষ কোনো একটা সংগঠনের সাথে যুক্ত হতে পারে, কিন্তু তাকে ফোর্সফুলি কোনো সংগঠনে যুক্ত করানো যাবে না। তার ব্যক্তি ইচ্ছা সে কোনটায় যোগদান করবে বা করবে না। এরপরে দেখেন এখানে অনেক ওপিনিয়ন আছে, যেমন আর্টিকেল 25 এর ওপিনিয়ন আমাদের চাইছে। আর্টিকেল 25 এ কি বলছে, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু স্ট্যান্ডার্ড লিভিং অফ adequate for health and well-being of oneself and one's family, including food, clothing, housing and medical care and necessary social service. Motherhood and childhood, মাতৃত্ব এবং শিশুত্ব শৈশব are entitled to special care and assistance. All children whether born in out of wedlock shall enjoy the same social protection. বলতে এখানে 25 সাব আর্টিকেল বা সাবসেকশন সাব ক্লজ 2 তে বলছে কি,
যে যখন মাতৃত্বকালীন থাকবে মানুষ এবং যখন কোনো একটা বাচ্চা মানুষ থাকবে তখন সে স্পেশাল প্রোটেকশন পাওয়ার অধিকারী, এবং সে বাচ্চাটা হইতে পারে সে বিবাহ বন্ধনের সময় হইতে পারে বা বৈধ বিবাহের আন্ডারে সে বাচ্চাটা হইতে পারে, অথবা বিবাহের বাইরেও যদি বাচ্চাটা হয় তবুও তার প্রোটেকশনটা সে সমাজ থেকে পাবার আশা করে বা পাবে। এখন আপনার এখানে অপিনিয়ন চাইতে পারে যে আর্টিকেল 25 তো এই বলা হয়েছে, এখানে আপনার অপিনিয়ন কি? এখন আসলে তো এটা ভালো জিনিস যে সকলের কি আছে একটা স্ট্যান্ডার্ড বা একটা পরিমিত পর্যায়ে বেঁচে থাকার অধিকার আছে, সে যেখানে সে ভালো মতো খাদ্য পাবে, অধিকার পাবে, বস্ত্র পাবে, সবকিছু পাবে। এটা তো ভালো কথা। আবার দ্বিতীয় কথা বলা হয়েছে যারা মাতৃত্বকালীন থাকবে বা যারা গর্ভবতী এবং যারা শিশু তারা আলাদা প্রোটেকশন পাবে, সরকার থেকে স্ট্যান্ডার্ড লিভিং পাবে, এবং যে সকল শিশু যে অবৈধভাবে হয়েছে তাদেরকেও আমার কি করতে হবে, পর্যাপ্ত পরিমাণ খাদ্য বস্ত্র বা তাদের সুরক্ষা দিতে হবে। এটা আসলে একটা ভালো জিনিস, কারণ ওই বাচ্চাটা তো দোষ নাই আসলে কোনো, ও বাচ্চাটা তো কিছু করে নাই, তাকে কেন অন্যের শাস্তি তার কারণে নিতে হবে? এটা ভালো কথা, দুইটাই ভালো কথা, কিন্তু আমাদের দেশ কি এটা দিতে পারতেছে? পারতেছে না। এখন বলতে হবে কেন পারতেছে না এবং এইটার জন্য দেশের কি করা উচিত? কেন পারতেছে না? কারণ আমাদের দেশের একটা লো ইনকামিং কান্ট্রি বা লো ইনকাম কান্ট্রি, লিস্ট ডেভেলপ কান্ট্রি বা এলডিসি। কান্ট্রি কিন্তু ৩ প্রকার হয়। একটা হচ্ছে ডেভেলপড কান্ট্রি, একটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, আর একটা হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রি। তো আমাদের দেশ মিডল ইনকাম কান্ট্রি আমরা জানি, কিন্তু আসলে এটা এলডিসির আন্ডারে বা লিস্ট ডেভেলপ কান্ট্রিজ এর আন্ডারে। এখন আমাদের দেশের বা আমাদের সরকারের অতটা সামর্থ্য নাই যে সবাইকে এরকম প্রোটেকশন দিবে বা সবার জন্য এরকম আলাদা কিছু করবে। তো এই জন্য পারতেছে না। এই জন্য কি করতে পারে? এই জন্য আমাদের দেশ আলাদা ল তৈরি করতে পারে যেখানে তারা এটা করবে। বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার যে এনজিও গুলো আছে তাদের থেকে সহায়তা নিবে, বৈদেশিক দেশের সাহায্য চাইবে, এরকম অনেক কথা আসতে পারে। ওকে, পিস অ্যান্ড কনফ্লিক্ট এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। এবারে কজেস অফ টাইপ অফ কনফ্লিক্ট। কনফ্লিক্ট আর বেসিক্যালি থ্রি টাইপস অ্যারাইজিং আউট অফ ডিফারেন্ট কজেস। ইকোনমিক কনফ্লিক্ট। তো প্রথমত কনফ্লিক্ট ৩ প্রকার হয়, তার মধ্যে একটা হচ্ছে ইকোনমিক কনফ্লিক্ট। কারণ মানুষের, আচ্ছা আমরা লতে যখন পড়ি আমাদের শেখানো হয় যে মানুষের যত ঝামেলা এটা হয় ২টা জিনিসের জন্য। ঠিক আছে? এটা হয় ৩টা জিনিসের জন্য, ২টা জিনিস না। একটা হচ্ছে তার ইগো বা তার সম্মানের জন্য হয়। দ্বিতীয়ত কিসের জন্য হয়? ওয়েলথ এর জন্য হয় বা সম্পদের জন্য হয়। এখন বলেন তো থার্ডটা কি? পৃথিবীর বেশিরভাগ যুদ্ধ কিন্তু এই নিয়ে বাঁচছে। ব্যাবিলন ধ্বংস হয়ে গেছিল। কেউ বলতে পারবেন? তৃতীয়টা কি? প্রথম যদি হয় ইগো, দ্বিতীয় যদি হয় সম্পদ বা টাকা পয়সা, তাহলে তৃতীয়টা কি? হ্যাঁ, তৃতীয়টা হচ্ছে নারী বা লাভ, যেটা বলতে পারেন। কারণ নারীরা বেশি যুদ্ধ করে নাই, সত্যি কথা যেটা। নারীদের নিয়ে যুদ্ধ হয়েছে কিন্তু নারীরা কিন্তু যুদ্ধ করে নাই। এই ৩টা জিনিস নিয়ে কিন্তু মোটামুটি সবথেকে বেশি যুদ্ধ হয়। তো এখন এটা নিয়ে যদিও বড় যুদ্ধ খুব কমই হয়, আগে এটা নিয়ে অনেক হইছে। এখন এটা নিয়ে ছোটখাটো যুদ্ধ হয়, এই মারামারি, কাটাকাটি, সর্বোচ্চ কয়েকজন মানুষের মৃত্যু। ঠিক আছে? যদিও কয়েকজন মানুষের মৃত্যু ছোট কিছু না। কিন্তু আগে যে লেভেলের হইতো, ওই লেভেলে কিন্তু এখন যায় না। যতটুকু হয় ততটুকুও কম না অবশ্য। আচ্ছা, এরপর হচ্ছে কনফ্লিক্ট, ইকোনমিক কনফ্লিক্ট। প্রথমে যে রিসোর্সেস পৃথিবীতে সীমিত বা ওয়েলথ বা সম্পদ পৃথিবীতে কিন্তু কম। এখন এই কম সম্পদ দিয়ে কিন্তু মানুষের অভাব সম্পূর্ণরূপে মেটে না। তখন মানুষ কি করে? অন্য দেশের দিকে তাকায় যে ওর কাছে যখন আছে আমি ওটা কেড়ে নিব। সম্পদ ওরকম যে যত চায়, যত পায় তত চায়। তো এরকম বেশি চাওয়া থেকেই কি হয়? ইকোনমিক কনফ্লিক্ট গুলো তৈরি হয়। তার ভ্যালু কনফ্লিক্ট, এটা ইগোর মধ্যে, যে দুইটা দেশের মধ্যে ইগোর প্রবলেম বা ভ্যালু মিলতেছে না। ও কমিউনিস্ট, আমি সোশ্যালিস্ট, ওর আর আমার যুদ্ধ বাঁধতে এটা অবশ্যম্ভাবী বিষয় যে ওরা আমার যুদ্ধ কোনো না কোনো দিন বাঁধবে। যেমন রাশিয়া আর আমেরিকা কেন যুদ্ধ অবস্থায় থাকে? কারণ দুইজন হচ্ছে কি, দুইজন হচ্ছে একটা কন্ট্রাস্টিং ভ্যালুর পার্টিস, একটা না দুইটা। এবারে পাওয়ার কনফ্লিক্ট মানে কার শক্তি বেশি, এটা দেখার জন্যই কিন্তু এই কনফ্লিক্ট গুলা বাধে।
আচ্ছা, আপনারা পিস অ্যান্ড কনফ্লিক্টটা একটু পুরোপুরি পড়ে ফেলেন, ঠিক আছে? আচ্ছা, জিকে আপনাদের দাগাই দিছে আমি বুঝতে পারছি। কিন্তু কথা হচ্ছে জিকে তো আমি দাগাই দিই নাই। ওটা আমি সাইমটা বলে দেবানি যে কোনটা কোনটা পড়া লাগবে। ২টা ২ কালার দিয়ে দাগানো। এখন কোনটা পড়তে হবে আমি জিজ্ঞাসা করবানি, ও বলে দিবে না। হয়তো ২টাই দাগাই দেওয়া, যেহেতু ২টাই পড়তে হবে হয়তো। আচ্ছা, এখানে থেকে আর তেমন কিছু নাই। আপনারা একটু দেখে নেন তবুও। যেটা, যেটা আমি দেখালাম ওগুলো একটু দেখে নেন কষ্ট করে। আর হাকালুকি হাওর দেখে মনে পড়লো যে গ্লোবাল ওয়ার্মিং কিন্তু বর্তমান বিশ্বে একটা বড়সড় প্রবলেম। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটু আপনারা পড়াশোনা করেন, অল্প বেশি কিছু না। গ্লোবাল ওয়ার্মিং কি, কেন হয়? গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে পৃথিবীর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। এটা কেন হয়? পৃথিবীতে আমরা প্রচুর পরিমাণে দূষণ করতেছি, এবং এই দূষণের ফলে যে মেরুতে, দুই মেরুতে যে বরফগুলো আছে ওগুলো গলে যাচ্ছে। এখন গলে যাওয়ার ফলে কি হয়? গলে যাওয়ার ফলে সমুদ্রের পানি বেড়ে যায়। তো সমুদ্রের পানি বেড়ে গেলে কি সমস্যা? সমুদ্রের পানি বেড়ে গেলে সমস্যা এই যে সমুদ্র উপকূলে যে দেশগুলো আছে ওগুলা ডুবে যাবে। এই একটা সমস্যা। আর একটা সমস্যা, বৈশ্বিক উষ্ণতার ফলে কি হচ্ছে, আম, আবহাওয়া তো আমরা জানি, সরি আবহাওয়া না, জলবায়ু তো পরিবর্তনশীল, তাই না? আমরা জানি জলবায়ু কত বছর পর পর পরিবর্তন হয়। 25 বছর, 30 বছর, 35 বছর এমন পর পর পরিবর্তন হয়। কিন্তু এই যে বৈশ্বিক উষ্ণায়নের জন্য কি হচ্ছে, এই চেঞ্জটা খুব সাডেন হচ্ছে। এই সাডেন চেঞ্জটা কিন্তু আমাদের জন্য খুব একটা মঙ্গলকর নয়। এখন এর ফলে যে বড় দেশগুলো আছে ওগুলো তেমন কোনো ক্ষতি হবে না। কারণ তাদের অনেক অংশ, যেমন রাশিয়া, আমেরিকা, তাদের অনেক অংশ বরফ দিয়ে ঢাকা। এখন সে বরফগুলো গলে যাচ্ছে, তাদের তো ভালো। কিন্তু আমরা যে সমুদ্র উপকূলীয় দেশগুলো আছি, যেমন বাংলাদেশ, যদি বৈশ্বিক উষ্ণতা এভাবে চলতে থাকে তাহলে 2050 সাল বা 75 সালের মধ্যে আমাদের বাংলাদেশের 3 ভাগের 1 ভাগে কি ডুবে যাবে। এরপরে কি আছে, মালদ্বীপ, তারা 2006 সালে অলরেডি পানির নিচে যে তারা একটা মিটিং করছে, ঠিক আছে? তো এগুলো একটু দেখে নিয়েন। তো এত কিছু না, দরকার নাই।